ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, কি বললেন আপনি? আমি আগের মতোই সিরিয়াস গলায় শাসিয়ে বললাম, এক থাপ্পড়ে আপনার 32টা দাঁত ফেলে দিব। ছেলেটা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যেন এখনো বড় বড় চোখে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নামার সময় গায়ে ধাক্কা লাগলে আমাকে সরি বলেছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল শয়তানি করার। তাই ছেলেটা আমাদের নতুন ভাড়াটিয়া, আন্টি আঙ্কেলের ছেলে, যাদের কাজ হলো 24 ঘন্টা আমার বাবা মায়ের কানের কাছে গুণধর ছেলের গুণকীর্তন করা। তাই এটাকে দেখলেই গা চলে যায়। কিন্তু বাচ্চা ধন অতি ভদ্র, তিনি মেয়েদের দিকে তাকানো না। এই যে ধাক্কাটা লাগলো, তখন এসে তাকিয়ে পর্যন্ত দেখেনি, অন্যদিকে তাকিয়ে সরি বলল। আরে বেটা দেখ একটু তাকিয়ে, কি সুন্দর ডানা কাটা পরি, ডানার অভাবেই সিঁড়ি বয়ে উপরে উঠছে। কিন্তু যখনই বললাম ফাজিল ছেলে, মেয়ে দেখলে ধাক্কা দিতে মন চায়, এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেব, তখন ঠিকই তাকিয়ে দেখলো। তারপর আবার বড় বড় চোখে তাকিয়ে দেখছে। আমি আবারও বললাম, আপনার বাবার কাছে বিচার দেব যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আমাকে অবাক করে দিয়ে বদমাইশটা চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি ঐশ্বরিয়া যে আপনাকে ধাক্কা দেব? আমি বললাম আমি বললাম আমি বিড়াল চোখা হতে যাবো কোন দুঃখে? ওকে তো আমার বাসার বুয়া হিসেবেও রাখবো না। আপনি একটা বেয়াদব মেয়ে। কথাটা বলে হনহন করে হেঁটে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। আমি রাগে গজ গজ করতে করতে বললাম, তোকে আমি দেখে নিব শালা। ছেলেটা শুনতে পেল না। ও হ্যাঁ, বদমাইশের নামটা হলো নিলয়। সেদিন সন্ধ্যায় নিলয়ের মা এক বাটি পায়ের সাথে আমাদের ঘরে এলো। সচরাচর উনি এলে মায়ের সাথেই বকবক করে, কিন্তু সেই দিনই সে আমাকে ডেকে বলল, প্রত্যাশা, জানো আজ কি হয়েছে? একটা চূড়ান্ত বেয়াদব মেয়ে আজ আমার নীলুকে বাজে কথা বলেছে। আমি একটা শুকনো ঢোক গিললাম। মা গো, এ তো দেখছি টিপিক্যাল মাম্মাস বয়। আমি আমার সাদা ঝকঝকে দাঁত বের করে হেসে বললাম, কি বলছেন আন্টি? কোন মেয়ে? তা তো জানি না, ও তো নাম বলতে পারলো না। এই জন্যই তো তোমার কাছে এলাম। তুমি তো এই বিল্ডিংয়ের সব মেয়েকে চেনো, তুমি একটু খোঁজ নিও তো। আমি আমার দাঁত কপাটি বের করে বললাম, নিশ্চয় আন্টি। নীলু ভাইয়ের মতো একজন ডিসেন্ট ছেলের সাথে কে বেয়াদবি করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আমারই। আমি কালই খুঁজে বের করব। আন্টি সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, আর আমি সিদ্ধান্ত নিলাম এই মাম্মাস বাইকে আর একটা শিক্ষা দেবার। পরদিন আন্টির পার্টি ফিরিয়ে দেবার নাম করে তাদের বাসায় গেলাম। আন্টি তো আইসক্রিমের মতো গলে পড়েছে আমাকে দেখে। কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি হাসি মুখে অত্যাচার সহ্য করছি। অবশ্য অত্যাচার বললে ভুল হবে, মধুর অত্যাচার। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আন্টিকে বললাম, আন্টি নিলয় ভাইয়া বাসায় নেই, থাকলে জেনে নিতাম যে কোন মেয়ে তার উপরে মিথ্যে অভিযোগ করেছে। আন্টি আনন্দিত গলায় বলল, আরে আছে তো, জানো না, প্রত্যাশা নিলয় তো সারাদিন পড়ে, ইউনিভার্সিটির পাঠ চুকিয়েছে ঠিকই, তবুও ছেলেটা একদমই বই ছেড়ে ওঠে না। আমি আবারও সাদা ঝকঝকে দাঁতগুলো বের করে আন্টিকে দেখলাম। আন্টির ছেলে গুনগুন করেই যাচ্ছে। শেষমেশ কায়দা করে নিলয় ওরফে আন্টির পেয়ারে নীলুর কাছে যাওয়ার সুযোগটা পেলাম। কেমন আছেন নীলু ভাই? নীলু ভাইয়া কম্পিউটারের কিছু একটা করছিল। আমার গলা শুনে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আমি দেখলাম সে একটা 3/4 প্যান্ট পরে আছে। সে আমাকে দেখে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আমি চোখ রাঙিয়ে বললাম, আপনাকে মেরে তক্তা বানাতে এসেছি। আমাকে ধাক্কা মেরে আবার মায়ের কাছে সাধু সাজা, একদম মেরে চেহারার আকৃতি পাল্টে দিব। নীলু ভাইয়া চিউ চিউ করে 2বার তার মাকে ডাকলো। আমি শাসিয়ে বললাম, শয়তান ছেলে, বিকেলে লুকিয়ে লুকিয়ে ছাদে বসে সিগারেট খাইছেন, সেটা যদি এখন আন্টিকে বলে দেই। নীলু ভাইয়ার চোয়াল ঝুলে পড়লো। আবারও চিউ চিউ করে বলল, আপনার সমস্যা কি? এই তো বেটা লাইনে এসেছ। আমি মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বললাম, বেশি কিছু না, বারান্দায় যে কাঠগোলাপের গাছটা আছে সেটা দিয়ে দিলেই হবে। নীলু ভাইয়া অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, যার অর্থ হলো তাকে এক্ষুনি ভস্ম করে দেবে। আমি বললাম,
তাহলে যাই, আন্টিকে গিয়ে আপনার গুণধর ছেলের পড়ার নাম করে বইয়ের মাঝখানে পচা পচা নায়িকাদের ঠ্যাং দেখছিল। এসব মিথ্যে। কিন্তু আমি এমনভাবে বলবো যে আন্টি বিশ্বাস করে ফেলবে। নীলু ভাইয়ের ফর্সা মুখখানা রাগে লাল হয়ে গেল। বলল, আপনি একটা অসভ্য মেয়ে। আমি চোখ রাঙিয়ে বললাম, আমি আরও বানিয়ে বলবো যে ছাদে সিগারেট খেতে খেতে ভিডিও কলে আপনি একটা মেয়েকে চুমু খেয়েছেন। নীলু ভাইয়া অধৈর্য গলায় বলল, আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো আপনার মা সারা দিন কানের কাছে ভজর 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 করে আপনার গুণ গায়, সেটা আমার সহ্য হয় না। পড়ুয়া ছেলে পেলে আমার পছন্দ না। তার উপর আপনার বারান্দায় গাছগুলোর উপর আমার নজর পড়েছে, তাই একটু। নীলু ভাইয়া অল্পতেই হাল ছেড়ে বলল, কে ফাইন, আপনি যা বলছেন তাই হবে। আমি হেসে বললাম, আচ্ছা, এরপর একটু নিজের মাকেও বলে দেবেন যেন একটু ভজর ভজর কম করে। আখেরে তো তাতে আপনারই লাভ, বলুন। নীলু ভাই আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল। মনে মনে আমাকে সদ্য খানিক অশ্রাব্য গালি দিল, সেটা আমি বুঝলাম। হতভম্ব নীলু ভাইয়াকে রেখে তার কাঠগোলাপ গাছ নিয়ে ঘরের দিকে রওনা হলাম। আন্টি বলল, এ কি নীলু, তোমাকে গাছটা দিয়ে দিল? আমি লজ্জা পেয়ে বললাম, আসলে ওই খচ্চর মেয়েটাকে খুঁজে বের করার জন্য ঘুষ দিলেন। নীলু ভাই তার অগ্নিদৃষ্টি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটা ভয়ঙ্কর কাজ করলাম, তাকে একটা চোখ মেরে কাঠগোলাপের গাছটা হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে এলাম। তারপর দিনের ঘটনা, বিকেলে পাড়া বেড়াতে যাচ্ছি, তখন দেখি নীলু ভাইয়া ঘর থেকে বের হচ্ছে, একদম সেজেগুজে টিপটপ হয়ে বেরোচ্ছে। নিশ্চয়ই বেটা ডেট করতে যাচ্ছে। ইচ্ছে হলো মেজাজটা খিচিয়ে দিই। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম আমাকে এক নজর দেখে উপরে উঠে গেল, অর্থাৎ আমি নেমে যাব, তারপরে সে নামবে। আমি একটু ভদ্রতা করে বললাম, আহা ভাইয়া, আপনি দাঁড়িয়ে কেন, আপনি আগে নামুন না। নীলু আমার মিষ্টি কথা একটু ভরকে গেল, আবার অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আগে চলে যান, আমি পরে যাচ্ছি। আমি অবাক গলায় বললাম, ওমা, তা কী করে হয়? আপনি বড় মানুষ, আপনি আগে যাবেন, আপনার একটা সম্মান আছে না? নীলু চোখ গোল গোল করে বলল, আচ্ছা, ও হ্যাঁ, আপনি তো বড়দের খুব সম্মান করেন। ইতিমধ্যে তার নমুনা তো এক ঝলক আমি দেখেই নিয়েছি। ওর মেজাজ খিচিয়ে দিতে গিয়ে আমার নিজের মেজাজই খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কানের পর্দা ফাটিয়ে দিই, কিন্তু না। আমি বড় করে নিঃশ্বাস ফেলে বললাম, এই বেটা, আপনার কি মনে হয় আমি ঋত্বিক রোশন? নীলু এবার চোখ বড় বড় করে বলল, তোমার সমস্যা কি? এবার আমার চোখ কপালে ওঠার পালা। মাম্মাস ভাই আপনি থেকে তুমিতে নেমেছে, তার মানে তাকে যেন ঠিক ভেবেছিলাম বাছাধন তেমন নন। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এমন মেয়েদের পোশাক পরে কোথায় যাচ্ছেন নীলু ভাই? নীলু ভাইয়ের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, তোতলাতে তোতলাতে বলল, মেয়েদের পোশাক মানে হোয়াট ডু ইউ মিন? আমি দুঃখী গলায় বললাম, লাল শার্টে আপনাকে একদম মেয়েদের মতো লাগছে। চোখে এক ফোঁটা কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিলেই পাড়ার সব ছেলে প্রেমপত্র লিখতে শুরু করবে। নীলু ভাই তাই বাঘের মতো গর্জন করে উঠল। অতি উত্তেজনায় একটা কথাও স্পষ্ট হলো না। রাগে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। আমি মিনিট দুয়েক অপেক্ষা করলাম। আফটার অল ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সেদিন সন্ধ্যাবেলায় আমার প্রাণের বন্ধু জেরিনদের বাসা থেকে ফিরছিলাম। পাড়ার মোড়ে ফ্লেক্সিলোডের দোকানে দেখলাম নীলু ভাই দাঁড়িয়ে আছে, কালো শার্ট পরে নেমেছে। অজান্তেই হেসে ফেললাম। বেটা তার মানে আমার জন্য শার্ট চেঞ্জ করে নিয়েছে, অথচ লাল শার্টে নীলুকে কত সুন্দর লাগছিল। উফ, এত সুন্দর তো আমার রণবীর কাপুরকেও লাগে না। কেন যে ওই বদমাইশিটুকু করতে গেলাম? মনে মনে সিদ্ধান্ত নিলাম কালকে নীলু ভাইকে সরি বলবো, আর ওর কাঠগোলাপ গাছও ফিরিয়ে দেব। আর এটাও বলবো যে শুনুন, আমি কিন্তু এত বদমাইশ না, আপনার সাথেই প্রথম বদমাইশি করেছি। জেরিনদের বাসা থেকে ফিরে দেখলাম বাবা মা ভাইয়া তিনজনেই থমথমে মুখে বসে আছে। আমি আমার বাবা মায়ের অতি আহ্লাদের মেয়ে। ভাইয়াদের জন্মের 8 বছর পর তাদের কোলে এসেছি বলেই একটু বেশিই ভালোবাসে। তিনজনের থমথমে মুখ দেখে আমি ভাবলাম হয়তো কোনো বিপদ ঘটেছে বুঝি। কিন্তু বাবা যখন গম্ভীর গলায় বলল, টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে
তুমি একটা বেয়াদব তৈরি হচ্ছ। তখন আমি বুঝলাম যে নীলুটা আছলা বাস দিয়েই দিয়েছে। লজ্জায় আমার মাথা কাটে যাবার জোগাড়। মা কিংবা ভাইয়া এই কথাগুলো বললে আমি কিছু মনে করতাম না, কিন্তু বাবা আমায় বকেন না। তার কাছে এমন বকা শুনে 30 সেকেন্ডের মধ্যে আমার চোখে পানি এসে গেল। বাবা বকাঝকা করলেন ইচ্ছে মতো। মা আর ভাইয়া আমার চোখে জল দেখে গলে গেল। তারা বাবাকে বুঝিয়ে শুনিয়ে পাঠালেন যে আমি আর এমন করব না। বাবা প্রথম ও শেষবারের মতো ক্ষমা করলেন, আর ওয়ার্নিং দিলেন যে ভবিষ্যতে এমন হলে সে আমাকে আর ক্ষমা করবেন না। রাতে কেঁদে কেটে সকালে জ্বর বাঁধিয়ে কলেজে যাওয়া বন্ধ হলো। মা প্যারাসিটামল খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিলয় শয়তানটার কাছে ক্ষমা চাওয়ার চিন্তা আপাতত বাদ দিলাম। ওর দেয়া কাঠগোলাপ গাছটা বারান্দায় এখনও আছে। সিদ্ধান্ত নিলাম ওটা আর ওকে ফেরত দেব না। শালা আমাকে এত বড় কাজ খাইয়েছে, ওকে আরও একবার দেখে নেব। সারা সকাল দুপুর গড়িয়ে কাটলো। বিকেলে একটু শরীর ফুরফুরে লাগলো। মাকে বুঝিয়ে সুঝিয়ে ছাদে গেলাম। ছাদে দেখা হলো বদমাইশটার সঙ্গে। এই প্রথম পূর্ণ দৃষ্টিতে আমি বদমাইশটার দিকে তাকালাম। ছোট ছোট ছাট দেওয়া চুল, কি সুন্দর গভীর দূরে চোখ, আর মন ভালোনো হাসি, কি চমৎকার সব মিলিয়ে। আমার তাকিয়ে থাকা নিলয়ের চোখে চোখ পড়ল। নিলয় টবে মাটি ঠিক করতে করতে বলল, কাল তোমার বাবার কাছে তোমার ব্যাপারে বলেছি। তোমার যে আদব কায়দা শেখার দরকার সেটা তাকে বলেছি। আই থিঙ্ক এরপর তুমি বুঝে শুনে কথা বলবে অচেনা লোকের সাথে। রাগে আমার মাথাটা ছিঁড়ে যাবার উপক্রম। একে তো জ্বর, তার উপরে এই বদমাইশটার খারাপ খারাপ কথা শুনিয়ে দিচ্ছে। আমি হাত উছিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ মাথা দুলে উঠল। চোখ বন্ধ হবার আগে দেখলাম নীলু আমার দিকে ছুটে আসছে। আমার যখন জ্ঞান হলো তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। ভেবেছিলাম মাম্মাস বয় হয়তো আমায় কোলে করে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, কিন্তু না। শুনলাম আমি অজ্ঞান হওয়ার পর সে দৌড়ে এসে আমার মাকে বলে যে আমি বেহুশ হয়ে পড়ে আছি। গাধা কোথাকার! গাধা না, ভীতু কোথাকার! আমার 42 কেজির হালকা শরীরটাও বইতে পারলো না, নাকি আমাকে রোদে শুয়ে শোধ নিল। আমার ঠিকঠাক সুস্থ হতে সময় লাগলো 3 দিন। এই 3 দিনে মা 1 সেকেন্ডের জন্য কাজ ছাড়া করলেন না, আর নীলু ভাইয়ের সাথে দেখাও হলো না। শয়তানটা একটু ভদ্রতা করেও আমায় দেখতে এলো না। 3 দিন পর আবারও ছাদে গিয়েছিলাম যে নীলু ভাইয়ের দেখা পাবো, কিন্তু দেখা হয়নি। শেষমেশ লাজ শরম ভুলেই নীলু ভাইয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় গেলাম। আন্টি বরাবরের মতোই আমাকে দেখে আহ্লাদে গদগদ হলো। ছুটে এসে বলল, আহারে সোনা মেয়েটা আমার জ্বরে একদম নেতিয়ে গেছে। আমি শুকনো হাসি দিয়ে বললাম, আন্টি নীলু ভাই কোথায়? তাকে থ্যাঙ্কস বলার জন্য এসেছি। আন্টি এবার তার দাঁতগুলো বের করে বলল, নীলু তো ঘরেই আছে, কিন্তু ওকে থ্যাঙ্কস কেন বলবে? আসলে সেদিন আমি ছাদে বেহুশ হয়ে গিয়েছিলাম তখন মাকে খবর দিয়েছে, তাই আর কি। আন্টি মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আরে না, কি বলো প্রত্যাশা? এর জন্য নীলুকে ধন্যবাদ বলবে কেন? এটা তো ওর দায়িত্ব। তুমি তো ওর ছোট বোনের মতোই। আমার রক্ত টকবগিয়ে ফুটতে শুরু করলো মুহূর্তের মধ্যেই। এই নীলু খাটার মা কি বলছে? আমি নীলুর ছোট বোন কেন হতে যাব? আমি দাঁতে দাঁত চেপে বললাম, আন্টি আসলে আমার তো নীলু ভাইয়ের সাথে জাস্ট একবারই দেখা হয়েছে। এত অল্প সময়ে তো তার ছোট বোন হতে পারেনি না, মানে বোন তো হতে গেলে একটু সময় লাগে। তাই ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই। আন্টি আবারও রসগোল্লার মতো মিষ্টি হাসি দিয়ে বলল, দূর বোকামে, আমি তো নীলুকে প্রথম দিনই বলে দিয়েছি যে আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই শখ পূরণ না করলেও কোনো আফসোস নাই, কারণ প্রত্যাশা এখন থেকে আমার মেয়ে। আমার আর হাসি পেল না এবার। রাগে গা জ্বলে যাচ্ছে। চোখ মুখ শক্ত করে বসে রইলাম। আন্টি গাজরের একটা প্রিপারেশন বানাতে লাগলো আমার জন্য, আর দুনিয়ার সব কথা আমার কানের কাছে টেপ রেকর্ডারের মতো বাঁচাতে লাগলো। অনেকক্ষণ এইভাবে কেটে যাবার পর ভাগ্য সুপ্রসন্ন হলো আমার। নীলু ভাইয়া সেজেগুজে কোথাও একটা যাচ্ছে। তাকে দেখে আমি জোরে জোরে আন্টিকে বললাম, আন্টি আমি এখন উঠি, আমার একটু পাবলিক লাইব্রেরিতে যাওয়ার দরকার ছিল। নীলু তখন এক মনে জুতো পড়ছিল, আমার দিকে একটুও ফিরে তাকায়নি। আন্টি মুখ ছোট করে বলল,
গাজরের পায়েসটা খেয়ে যেতে প্রত্যাশা জন্মুখে খেতে ভালোই লাগতো। আমি তাড়াহুড়ো দেখিয়ে বললাম, না আন্টি, আসলে এখন না গেলে আমার দরকারি বইটা পাবো না, তাই। আচ্ছা যাও। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আন্টি শেষ পর্যন্ত ছেড়েছে। কিন্তু হঠাৎই আন্টি তার ছেলেকে ডেকে বলল, এই নীলু, ওকে একটু পাবলিক লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দে। বেচারি অসুস্থ এমনিতেই, রাস্তাঘাটে বেহুশ হয়ে যদি আবারও পড়ে থাকে তখন আবার আরেক বিপদ। নীলু তখন সিঁড়ি দিয়ে নামছিল। মায়ের কথায় এক পলক আমার দিকে তাকিয়ে করিডোরে নেমে অপেক্ষা করতে লাগলো, যার অর্থ হলো আমাকে পৌঁছে দেবে। আমি তো খুশিতে আটখানা হয়ে নামতে শুরু করলাম। এমনিতেই বাসা থেকে বেরোনোর সময় একটু সেজেগুজে বেরিয়েছিলাম, তাই নীলুর পাশে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। না হলে একে হিরো আর আমাকে পেত্নী মনে হতো। বড় রাস্তায় এসেই নীলু ভাই আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি রিক্সা ডেকে দেব? আমি একটু ভাব নিয়েই বললাম, কোনো দরকার নেই, আমি নিজে ডেকে নিতে পারবো। অ্যাজ ইউর উইশ। শুনুন, হ্যাঁ বলো। আপনাকে অনেক ধন্যবাদ সেই দিনের ঘটনার জন্য। কথাটা বলার পর যা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নীলু ইবলিশটা আমাকে বলল, ইটস ওকে। রাস্তায় একটা কুকুর অসুস্থ হলে আমি চেষ্টা করি তাকেও হেল্প করতে। আর তুমি তো... কথা শেষ করতে দিলাম না, আমি শাসিয়ে বললাম, ওই বেটা, তুই আমাকে কুকুর বললি কোন সাহসে? নীলু বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয়ে যাবে যে কোনো সময়, আমাকে ভস্ম করে দেবে এমন অবস্থা। চিউ করে মাম্মাস বয় পাখের মতো গর্জন করে বলল, হাউ ডেয়ার ইউ! তুই তুই তোকারি করছো কেন? আগে বল, তুই আমাকে কুত্তার সাথে তুলনা করলি কেন? নীলয় এবার থতমত খেয়ে বলল, কুত্তা, আই মিন কুকুর বলিনি তোমায়। এক্সাম্পল দিতে কুকুরের রেফারেন্স টানছি। গলার স্বরে যেন মধু ঝরে ঝরে পড়ছে। আমার যে বড় রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছি সেটা আমার খেয়ালই না থাকলেও নিলয়ের আছে। নিলয় একটু কাছাকাছি এসেই বলল, ওকে ফাইন, আই অ্যাম এক্সট্রিমলি সরি। পাবলিক প্লেসে আর সিন ক্রিয়েট করো না প্লিজ। আমি বললাম, রিক্সা ডাকুন, আর আমি যেখানে যেখানে যাব আপনিও সেখানে সেখানে যাবেন, আন্টি বলে দিয়েছে মনে নেই? নিলয় কথা না বাড়িয়ে রিক্সা ডাকলো। রিক্সায় উঠে এক কোণে চেপে বসলো, আর আমি বসলাম গায়ে গা লাগিয়ে। যতবার আমার গায়ের সাথে ওর গা লেগে যায় ততবারই ও পাশে সরে যায়, আর আমি খেপানোর জন্য সেটা আরও বেশি বেশি করছি। লাইব্রেরিতে যতক্ষণ সময় ছিলাম নিলয় বিরক্ত মুখে দাঁড়িয়েছিল। লাইব্রেরি থেকে বেরিয়ে আমি বললাম, বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন আমায় বিনা বাক্য ব্যয়ে ফুচকার দোকানে নিয়ে গেল। ফুচকার অর্ডার দিয়ে পাশে চেয়ারে বসে অন্যদিকে তাকিয়ে রইল। ভাবলেশীন মুখে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে, আপনি খাবেন না? বলল, ফুচকা আমার সহ্য হয় না। এরপর আরও 2 কিলোমিটার রিক্সা চড়ে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার কথা বলে একবার বলেছিল, তোমার না জ্বর? আমি ভেবেছিলাম জ্বরের মধ্যে আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে আমার। আচ্ছা বলে তারপর চুপ করে রইল। ফুচকা আইসক্রিম খেয়ে সন্ধ্যায় নামার পরে রিক্সা থেকে বাসার দিকে রওনা হলাম। তখন নিলয়ের একটা ফোন এলো। নিলয় ফোন ধরে কানের ওপাশে থাকা একজনকে খুব রিকোয়েস্ট করলো আরও একটু অপেক্ষা করতে। ফোনের ওপাশে ছেলে ছিল নাকি মেয়ে সেটা বোঝা গেল না, তবে নিলয়কে বেশ চিন্তিত লাগলো। রিক্সা থেকে নামলেও নিলয় নামলো না। আমি নামতেই রিক্সাওয়ালাকে বলল, মামা, কুরিয়ার সার্ভিস রোড, চলুন তো। তার মানে কুরিয়ার সার্ভিসের লোকেই তখন রিকোয়েস্ট করছিল। ইস, আমার জন্য খুব খারাপ লাগছিল। আমি স্বার্থপরের মতো নিলয়ের সান্নিধ্যে থাকার জন্য ওর কাজের ক্ষতি করলাম। কালের জন্য সরি বলতেই হবে। এটাই ছিল আমার প্রেমের শুরু। হিরোর মতো দেখতে ছেলেটার প্রেমে শুধু পড়িনি, পড়ে হাবুডুবু খেতে শুরু করেছি। টানা কয়েকদিন আমার খাওয়া, ঘুম, পড়াশোনা কিছুই হলো না। জীবনের প্রথম প্রেম এসেছে, তাও আবার একা না, বসন্তের সব রং নিয়ে এসেছে। ভাবা যায়, কলেজে পড়াশোনা, আড্ডা, হই হুল্লোড়ের বাইরে আমার সকাল শুরু হয় নিলয়কে ভেবে, আর রাতও শেষ হয় নিলয়কেই ভেবে। এটা ওটা ছুতোই নিলয়ের বাড়ি যেতাম এক নজর দেখব বলে। তবে ঝগড়াঝাটি, লেগ পুলিং একদম ছেড়ে দিয়েছি। তার বদলে একটু ভালো মেয়ে হবার চেষ্টা করছি। আফটার অল নিলয় ভালো ছেলে বলে কথা।
হ্যাঁ, নিলয় কিন্তু একদম আমার মতো না, বরং পুরোপুরি আমার উল্টো। নিলয় বুয়েট থেকে ট্রিপলিতে পাশ করেছে, এখন হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চায়। আর আমি কোনো রকম উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে পড়ছি। এই ব্যাপারটা দুদিন খুব পীড়া দিচ্ছে। তার উপর দেখতে শুনতে আহামরি না, চোখে কাজল না দিলে চোখটাও ভালো লাগে না। নিলয় কি করে আমায় প্রেমে পড়বে? যতবার এটা ভেবেছি ততবার আমার চোখ ফেটে জল আসতে চাইছে। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে দিতে বললাম, থাক থাক, প্রত্যাশা কি হয়েছে? তোর ভালো রেজাল্ট নেই, পড়াশোনা নেই, অনেকেরই তো থাকে না। তাছাড়া দেখতে তো খারাপ নই, এই যে হাসলে গালে সুন্দর একটা টোল পারে, তাছাড়া ঠোঁটের তিলটাও তো মারাত্মক সুন্দর। তাছাড়া তুই কি ভুলে গেছিস যে কলেজে পড়ার সময় কত ছেলেরা পাগল ছিল? এই আত্মবিশ্বাস নিয়ে আবারও নিলয়কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। একদিন বিকেলে এক বাটি পায়েস নিয়ে হাজির হলাম নিলয়ের বাসায়। দরজা খুলল নিলয়, নিজেই দরজাটা খুলে ধড়াম করে বন্ধ করে দিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। বেশি সময় লাগেনি দ্বিতীয়বার দরজা খুলতে। দরজা খুলে নিলয় বলল, আম্মু বাড়িতে নেই? আমি অতি কষ্টে হাসি চাপিয়ে রাখলাম। নীলয়ের প্রথমবার দরজা বন্ধ করার কারণ হলো সে একটা হাতাকাটা গেঞ্জি পরেছিল, তাই দরজা বন্ধ করে অতি দ্রুত হাতাওয়ালা গেঞ্জি পরে আবারও দরজা খুলেছে। আমি স্মিত হেসে বললাম, মা পায়েস পাঠিয়েছে তো তাই এলাম। আচ্ছা, বলে ভেতরে ঢুকতে জায়গা করে দিল। আমি ভেতরে ঢুকে বাটিটা টেবিলের উপরে রাখলাম। দেখলাম নিলয় এখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাকে বসতে না বলে বিদেয় করবে। আর আমি একটা চূড়ান্ত গাধা শ্রেণীর মানুষ। তুই কী দরকার ছিল বলার যে মা পাঠিয়েছে, তাই এসেছি, এটা বললেই তো ফেঁসাতে পড়েছি। আমাকে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় বলল, তুমি কি কিছু বলবে? কি বলবো? না মানে মা তো নেই, যদি আম্মুকে কিছু বলতে চাও আমাকে বলে যেতে পারো, আমি আম্মুকে বলে দেব। না, আমি তো আন্টির কাছে আসিনি, আমি কি মা পাঠিয়েছে তাই এসেছি। আবারও সেই একই ভুল করলাম। এরপর তো আর এখানে কোনো বাহানায় থাকাও যাবে না। আচ্ছা, আন্টিকে থ্যাঙ্কস বলে দিও। কথাগুলো যেন একটু জোর করে বলছিল। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমাকে তাড়ানোর জন্য একদম দাঁড়িয়ে আছে। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি কি এবার যাবে? আমার ফুরফুরে মেজাজটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। শয়তানটা আমাকে সরাসরি চলে যেতে বলছে, এত অভদ্রতা! কি লজ্জার ব্যাপার! কেন, আমি থাকলে বুঝি অসুবিধে? হ্যাঁ। কত বড় শয়তান! আবার বলে কি না হ্যাঁ। আমি কোমরে হাত দিয়ে ওর দিকে ভালোভাবে চেয়ে বললাম, কি অসুবিধে শুনি? হুম হুম। তোমার মতো ডেঞ্জারাস মেয়ে আশেপাশে থাকা মানেই তো অসুবিধে। এই কথাটা একদম স্বাভাবিক গলায় বললাম, অথচ আমি কত আয়োজন করে ওর জন্য পায়েস রেঁধে নিয়ে এসেছি। দুপুরের ভাত পর্যন্ত খাইনি। মাকেও বলেছি ভাত খেতে ইচ্ছে করছে না, একটু পায়েস রাঁধি। আর এই ছেলে আমাকে ইনিয়ে বিনিয়ে বিদেয়ী হতে বলছে। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি রাগী গলায় বললাম, আপনি চূড়ান্ত রকমের অভদ্র একটা লোক। দেখতে যত সুন্দর, ব্যবহার তত্ত্বপচা। একটা মানুষ এত কষ্ট করে পায়েস রেঁধে নিয়ে এসেছে, আর আপনি তাকে বিদেয় করে দিচ্ছেন? একটু ম্যানার্সও নেই। কিন্তু তুমি যে বললে আন্টি পায়েসটা পাঠিয়েছে। আমার থোতা মুখ ভোতা হয়ে গেছে। আমতা আমতা করে বললাম, মা পাঠিয়েছে তাতে কি, রান্না তো আমিই করেছি। নিলয় ঠোঁট টিপে মাথা নেড়ে বলল, কিন্তু আন্টি আর আম্মু তো একসাথে বেরিয়েছিল, আন্টি ফিরে এসেছে। ইস, মাঝে আন্টির সাথে বেরিয়েছে সেটা তো জানা ছিল না। ভালো রকম কেস খেয়ে গেলাম। আমি রাগ দেখিয়ে বললাম, আপনার কি মনে হয় আপনি হিরোর মতো দেখতে, যে আমি আপনার সাথে গল্প করার জন্য বাহানা খুঁজে এসেছি? না, আমার সেটা মনে হয় না। কিন্তু তুমি তো এইমাত্র বললে যে আমি দেখতে অনেক সুন্দর, দ্যাট মিন্স আমার লুক হিরোর মতো। আপনি একটা অসভ্য, অভদ্র লোক, আর মোটেও দেখতে সুন্দর না। সেদিন আপনার সাথে এক রিকশায় বসে লজ্জায় আমার মাথা কাটা গেছে। আমার সব বান্ধবীরা ছিছি করেছে যে কেন আমি আপনার সাথে এক রিকশায় চড়েছি। আর জানেন কত ছেলেরা আমার জন্য পাগল? আমাদের ক্লাসের তুষার তো হাত কেটে আমার নামের অক্ষর লিখেছিল। হ্যাঁ, জেনে নিলাম।
ভালো করে নোট করে রাখবো, যদি পরীক্ষা এসে যায় তখন ফটাফট লিখে 10 নম্বর পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা। এই অপমানের পর ওখানে থাকার আর মানেই হয় না। আমি চলে যেতে এলাম, ঘর থেকে বেরোতেই বলল, আঙ্কেল আন্টির জন্য খুব খারাপ লাগে, একমাত্র মেয়ে তাদের, অথচ মাথার স্ক্রু ঢিলে। আপনার খবর আছে, আপনার মা বাবাকে এসব বলবো, তাদের ভালো ছেলের গুণকীর্তন সবই বলবো। আমার গুণকীর্তন আম্মু আব্বুকে সবাই বলে, তুই বলে তাতে তারা মাইন্ড করবে না সম্ভবত। কথা শেষ করে দরজা বন্ধ করে দিল। রাগে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। কি বাজে ব্যবহার করলো আমার সাথে, অথচ আমি ভেবেছিলাম আলাভালা টাইপের ছেলে। এ তো দেখছি শয়তানের বাপ। নিহাত প্রেমে পড়ে গেছি বলে ছাড় দিলাম, নাহলে দেখিয়ে দিতাম হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস। পুরো একদিন নিলয়ের সাথে দেখা হলো না। এদিকে আমি ভেতরে ভেতরে ছটফট করছি এক নজর দেখার জন্য, কিন্তু কী অজুহাতে যাব? তাছাড়া যে অপমান করেছে, তারপর গেলে ব্যাপারটা নিজের জন্যেও লজ্জাকর। তাই কারণে অকারণে নিচে যাওয়ার জন্য ওদের বাসার সামনে দিয়ে যাচ্ছি। 4 বার ছাদেও গেছি, ফোন নাম্বারও নেই যে একটা ফোন করব। এইটা একটা মস্ত ভুল হয়ে গেছে। ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল। ফেসবুকে নিলয় লিখে সার্চ দিলাম, শত শত নিলয় এলো, অথচ শয়তানটাকে পেলাম না। বারান্দায় দাঁড়িয়ে রইলাম যে দোকানে গেলে একটু দেখতে পাবো, কিন্তু সেটাও হলো না। শেষমেশ না পেরে লজ্জা শরম গুলে খেয়ে ওর বাসায় গেলাম পায়েসের বাটি ফেরত আনার অজুহাতে। আন্টি সবসময়ের মতো গল্প জুড়ে দিল। কথায় কথায় জিজ্ঞেস করলাম, নিলয় ভাইয়া পায়েস খেয়েছে কিনা? আন্টি বলল খাইনি। এবার আমার সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করলো। যত দিন যাচ্ছিল আমার অস্থিরতা ততই বেড়ে যাচ্ছিল। আমি নিলয়কে বোঝানোর চেষ্টা করতাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু যে বান্দা আমায় দেখলে এড়িয়ে চলে, সিঁড়ি দিয়ে নামতে গেলে যদি আমাকে দেখে, তাহলে হয় নিচে নেমে দাঁড়িয়ে থাকে, না হলে সোজা ঘরে চলে যায়। এই ব্যাপারটা আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। আমি কি একটু বেশি বাড়াবাড়ি রকমের খারাপ ব্যবহার করে ফেলেছি ওর সাথে, যে আমার এভাবে এড়িয়ে চলে? রোজ বিকেলে আন্টির সাথে গল্প করতে চাই ঠিকই, কিন্তু ওর সাথে আমার দেখা হয় না। ও ঘরে দরজা বন্ধ করে পড়াশোনা করে, নাকি ইচ্ছে করে আমার জন্য ঘর থেকে বের হয় না, তা আমি জানি না। এভাবে অনেকগুলো দিন চলে গেল। একটা সময় আমার মনে হলো একটু বেশিই গায়ে পড়া আচরণ করছি বলে ও আমাকে এমন এড়িয়ে চলছে। ব্যাপারটা আমাকে আরও বেশি পীড়া দিচ্ছে। আমার অস্থিরতা ঘরের মানুষেরও চোখে পড়ল। বাবা ব্যস্ত মানুষ, তাই তার চোখে না পড়লেও মায়ের চোখে ঠিকই পড়েছে। মা একদিন জিজ্ঞেস করলো, নিলয়দের বাসায় রোজ রোজ কেন যাস প্রত্যাশা? আমি একটা কিছু বলে মাকে ম্যানেজ করার চেষ্টা করি, তবুও মা অন্য চোখে তাকায়। ভাইয়াও জানতে চায় আমি কোনো কিছু নিয়ে প্রবলেমে আছি কিনা, কিন্তু কাউকে ঠিকঠাক উত্তর দিতে পারি না। একটা সময় মনে হয় কাউকে আমার মনের কথাগুলো বলা দরকার, না বলতে পারলে দম বন্ধ হয়ে মরে যাব। তখন ছুটে গেলাম কলেজের বন্ধু ইলার কাছে। সব শুনে ইলা বলল, শোন প্রত্যাশা, আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড আছে। আরে ও তো শহরের ছেলে, একটা স্মার্ট ছেলের গার্লফ্রেন্ড না থেকে পারে? দেখ, সেজন্য হয়তো তোকে পাত্তা দিচ্ছে না। ইলার কথায় কষ্ট লাগলেও মেনে নিতে চেষ্টা করলাম। সত্যিই তো ওর হয়তো গার্লফ্রেন্ড আছে, তাই আমায় পাত্তাই দিচ্ছে না। চেষ্টা করলাম নিলয়কে মন মস্তিষ্ক সব জায়গা থেকে ছেড়ে ফেলতে, কিন্তু সেটা আমার জন্য সম্ভব ছিল না। ভাবলাম নিলয়কে ভালোবাসার কথা বলবো, যা হয় হোক। কিন্তু ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম তত সহজ ছিল না। নিলয় আমার সাথে ঠিকঠাক কথাই যেখানে বলে না, সেখানে ওকে কি করে নিজের ভালোবাসার কথা বলি? এক বিকেলে আন্টির সাথে গল্প করতে করতে হঠাৎই বললাম, আন্টি, আমার একটা সাবজেক্টের কিছু ব্যাপারে জানার দরকার ছিল, একটু কি নিলয় ভাইয়ের সাথে কথা বলা যাবে? আন্টির চোখ কপালে তুলে বলল, ও মা, এ কি বলছো? কেন যাবে না? যাও, নিলয় তো ওর ঘরেই আছে। আমি তো আমতা আমতা করে বললাম, আন্টি, আপনি একটু নিলয় ভাইয়াকে বলে দিলে ভালো হয়। আন্টি আমার কথা শুনলেন, আমাকে নিয়ে নিলয় ভাইয়ের ঘরে গেলেন। নিলয় এক মনে কম্পিউটারে কিছু একটা দেখছিল। আন্টি গিয়ে বলল, এই নীলু, প্রত্যাশার নাকি কোনো একটা সাবজেক্টে খুব সমস্যা, একটু দেখিয়ে দে না ওকে। নিলয় সরু চোখে তাকালো। আন্টি অপেক্ষা করলো না, চলে গেলেন। আমি তখনও সেখানে দাঁড়িয়ে রইলাম।
এই প্রথম আমার কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। নিলয় আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, তুমি না বিজনেস স্টাডিজে পড়ছো, আমি কি করে তোমার প্রবলেম সলভ করে দেব? আমি একটা শুকনো ঢোক গিললাম। বুক দুরু দুরু করছে। এটাকে কি বলে আমি জানি না, তবে ঝগড়া করা আমি আর এই আমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি বললাম, আসলে আমি মিথ্যে বলেছি, আপনার সঙ্গে আমি অন্য কথা বলতে এসেছিলাম। নিলয় চোখ মুখ শক্ত করে বলল, মিথ্যা বলা আমি পছন্দ করি না। আই হেট লাইং অ্যান্ড আই লয়ার। মুহূর্তের মধ্যে সব অনুভূতি উপে গেল। বুক দুরু দুরু, অন্যরকম ফিলিংস সব। আমি চোখ পাকিয়ে বললাম, আর আপনি বুঝি সত্যবাদী যুধিষ্ঠির? আমি মোটেও মিথ্যে বলি না, এমনকি প্রয়োজনেও একটা মিথ্যা বলি না। শুনুন, আমি আপনার মতো ভদ্রলোক নই। আমি খুব খারাপ, তাই কারণে অকারণে প্রচুর মিথ্যে কথা বলি। এবার খুশি তো? নিলয় আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। বলল, ইয়েস, আই নো। কি জানেন আপনি? তুমি খারাপ। আমার মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে হলো নিজের চুল টেনে ছিঁড়ে ফেলি। কেন আমি এই ইবলিশটার জন্য মরছি? নিজেকে ধাতস্থ করে বললাম, আপনার ফেসবুক আইডিটা দিন তো, কাজ আছে। নিলয় এমন ভাব করলো যেন শুনতেই পেল না। আমি আবারও বলার পর একটা কাগজে লিখে দিয়ে নিজের কাজে মন দিল। আমার আজ আকাশে ওড়ার দিন। ফেসবুকে নিলয়কে যখন তখন জ্বালিয়ে মারব, এই খুশিতেই নাচতে নাচতে ঘরে ফিরে এলাম। ফেসবুকে লগ ইন করে নিলয়ের আইডিতে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়ে প্রোফাইল স্ক্রল করতেই সব আনন্দ মাটি হয়ে গেল। প্রতিটা ছবিতে একটা কেমন মেয়ে আছেই। দুজনে বেশ হাসি খুশি ছবি, প্রায় ছবিতেই একটা ছবিতে দেখলাম একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে আছে। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে কতক্ষণ মাথা চেপে ধরে বসে রইলাম। আমি 100% শিওর ছিলাম যে ওইটা ওর গার্লফ্রেন্ড। যদিও মনে মনে এমন আশঙ্কা ছিল, তবু এত কেন রাগ হচ্ছে বুঝলাম না। মাথাটাও দপদপ করছিল, কোনো কিছু শান্তি পাচ্ছিলাম না। শেষমেশে আবারও নিলয়ের প্রোফাইলে ঢুকলাম। শালার বেটা ততক্ষণে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই রাগ খানিকটা কমলো। তবুও মাথা ঠান্ডা করার জন্য ভয়ঙ্কর একটা কাজ করলাম। নিলয়ের প্রোফাইলে থেকে ঢং করা মেয়েটার আইডি খুঁজে পেয়ে একটা মেসেজ দিলাম। চুন্নিটাকে লিখলাম, আপু প্লিজ আমার হবু হাজবেন্ডের সাথে হাহা হুহু করে ছবি তুলবেন না। এসব আসলে ঠিক না। আমি ছোট মানুষ, আমার হৃদয়টা ছোট, আমার হৃদয়ে সব অ্যাকসেপ্ট করতে পারছে না। মেসেজটা লিখে মনে মনে এত শান্তি পেলাম যা বলে বোঝাতে পারবো না। হস্তচিত্তে আলু পটলের তরকারি দিয়ে একটা থালা ভাত শেষ করে এসে লম্বা ঘুম দিলাম। সকালে দেখলাম শাকচুন্নি মেসেজ দিয়েছে, লিখেছে, কে তুমি? আকপিচ না ভেবেই আমি লিখে দিলাম, যার সঙ্গে আপনি প্রায়ই ক্লোজ হয়ে ছবি তুলেন। এই মেসেজটা লিখে নিলয়ের একটা ছবিও সেন্ড করলাম। তারপর চুন্নিটাকে ব্লক মেরে দিলাম। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে ডাইনির মতো হাসলাম। মেজাজটাও বেশ ফুরফুরে লাগলো। অনেকদিন পর সেজেগুজে কলেজে গেলাম। প্রথমত সবাইকে ফুচকা ট্রিট দিলাম। সবাই জিজ্ঞেস করলো কিসের ট্রিট। তখন মনে মনে একটা চাপা আনন্দ অনুভব করলেও কাউকে কিছু বলতে পারলাম না। কিন্তু কলেজ থেকে ফেরার পর যে অন্য কিছু অপেক্ষা করবে সেটা বুঝে উঠতে পারিনি। আমি বাড়ি ফিরলাম বিকেলের পর। ঘরে ঢুকতেই মা বলল নিলয় নাকি আমাকে 2বার খোঁজে গেছে। আমার হঠাৎই কেন যেন ভয় লাগতে শুরু করলো। এই ভয়টা সারাদিন ছিল না, কিন্তু যখন শুনলাম নিলয় আমাকে খুঁজছে তখনই মনে হলো সামনে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। যত সময় যেতে লাগলো ভয় তত বাড়তে লাগলো। এখন আমার মনে হলো যে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এতটা বাড়াবাড়ি বোধহয় করা উচিত হয়নি। নিলয় তৃতীয় ভাই আমায় ডেকে পাঠালো ছাদে। ডাকতে আন্টিকে পাঠালো। আন্টি ডাকতে এলে মা কেমন যেন একটু তেরা চোখে তাকিয়ে দেখছিল। মায়ের অবশ্য আগে থেকেই কিছুটা সন্দেহ হয়েছিল। যাই হোক, আমি অবশ্য ওসবে নজর দেওয়ার অবস্থায় ছিলাম না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে জ্বর আসার মতো অবস্থা। তখনই টলমলো পায়ে এক একটা সিঁড়ি ভেঙে ছাদের দিকে যাচ্ছি। নিলয় রেলিংয়ের ওপর সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমার পায়ের শব্দে একবার পিছু ফিরে তাকালো, তারপর বলল,
তোমার সাথে আবার কিছু কথা আছে। আমার ভয় আরও বেড়ে গেল। যদিও কথা বলছে স্বাভাবিক গলায়, তবুও আমার এত ভয় লাগছে কেন? কিছু সময় থেমে থেকে আমার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল। তোমার সমস্যা কি প্রত্যাশা? আমি কি তোমার ক্ষতি করেছি? আমি জবাব দিতে পারলাম না। কী বা বলবো ওকে? মাথা নিচু করে বসে রইলাম। নিলয় আবারও বলল। দয়া করে চুপ করে থেকো না, অ্যান্সার মি। আমার চোখের পানি এসে গেল। নিলয়ের গলার স্বর আগের মতো নেই। কথাগুলো রুক্ষ গলায় বলছে। তুমি আমার কি ক্ষতি করেছো জানো? ওই মেয়েটা কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? নিলয় ভাইয়া চল শক্ত হলো। বলল। এই কথার জবাব তো আমি তোমাকে দেবই না। তুমি শুধু এটা বলো যে কেন করেছো এটা। আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম। ভুল যেহেতু আমার, তাই সবটা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হলাম। তুমি কি আমার কথার জবাব দেবে না? আই এম সরি। নিলয় শ্লেষাস্যের সুরে বলল। তোমার সরি দিয়ে কিচ্ছু হবে না আমার। তুমি আমার বান্ধবীকে কি বলেছো? তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে? সিরিয়াসলি? এতটা চিপ তুমি, সেটা আমি ভাবতেও পারিনি। এই কথাগুলো শুনে যাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। নিজের পক্ষে যে কিছু কথা বলবো, হুঁ, সেটার কোনো অপশনই রাখিনি। নিলয় বলেই যেতে লাগলো। প্রথম দিন থেকে তোমার কর্মকাণ্ডগুলো আমি দেখছি। ভেবেছি প্রশ্রয় না দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কি করলে? আঠার মতো পিছে লেগে রইলে। আচ্ছা, আমি যে তোমাকে ইগনোর করছি এটুকু বোঝার মতো গিলু তোর মাথায় নেই? আমি আপনাকে সরি বলছি, তাতে কি হবে না? পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। নিলয় চোখ হেসে বলল। তুমি সেটাও পারবে জানি। যতটুকু চিনেছি তাতে বুঝেছি যে আত্মসম্মান নামক কোনো কিছু তোমার মধ্যে নেই। তাছাড়া তুমি যে আমার বান্ধবীকে অপমান করেছো, একবারও কি ভেবেছো যে তাকে অপমান করার যোগ্যতা তোমার আছে কিনা? তোমাকে আর কি বলবো। তুমি হয়তো এর আগেও অনেক ভাড়াটিয়াদেরও পায়েস বাড়িয়ে খাইয়েছো, তাদের সাথেও নিশ্চয়ই। বাকিটা বলতে পারলো না, কারণ ততক্ষণে আমি হাপুস নয়নে কাঁদতে শুরু করেছি। আমি চোখ দুটো মুছে বললাম, দয়া করে এই ব্যাপারটা আমার বাবার কাছে বলবেন না, আর আমি আপনার সামনে আসবো না। কথাগুলো বলে আমি নিচে চলে এলাম। ভাগ্য ভালো ছিল যে মা আর আন্টি সামনে পড়লাম না, না হলে তারাও আমাকে প্রশ্ন বাণে জর্জরিত করে ফেলতো। আমি নিলয়কে ফেসবুকে ব্লক করলাম। ফেসবুক থেকে যে ছবিগুলো সেভ করে রেখেছিলাম সেগুলো ডিলিট করে দিছি। নিলয়ের কথাগুলো তিক্ত হলেও সত্যি। যে আত্মসম্মান খুইয়ে নিলয়ের পিছনে ছুটছিলাম, তাই নিলয় নামক অধ্যায়টা বাদ দেওয়ার জন্য ফোন করলাম। চেষ্টা করলাম স্বাভাবিক হতে, নিজেকে ব্যস্ত রাখার জন্য ক্লাস না থাকলেও কলেজে গিয়ে বসে থাকতাম। অনেকটা সময় লাইব্রেরিতে বইয়ে নিয়ে কাটাতে লাগলাম। ইদানিং কথাবার্তাও কম বলতে চেষ্টা করছি। মা, ভাইয়া আমার এই পরিবর্তনটা লক্ষ্য করছে। ভাইয়া একদিন ডেকে জিজ্ঞেস করলো কোনো সমস্যা আছে কিনা। মোট কথা ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো যে প্রেম প্রেম আছে কিনা। আমি আশ্বস্ত করে বললাম যে আমি ঠিক আছি। জানি না তারা কতটুকু বিশ্বাস করেছে, কিন্তু আমিই ঠিক থাকতে চাই। এক বিকেলে আন্টি এসে মায়ের কাছে অভিযোগ করলো আমি কেন আর আগের মতো তার সাথে গল্প করতে যাচ্ছি না। মা আমাকে ডেকে আন্টির হাতে ধরিয়ে দিল। আন্টি তার কথার ঝুড়ি নিয়ে আমার সামনে বসলেন। আমি চুপচাপ শুনতে লাগলাম। আন্টি কথায় কথায় জিজ্ঞেস করলেন কেন যায় না, নিলয় কিছু বলেছে কিনা। আমি এড়িয়ে যাই। হঠাৎ মনে হলো নিলয়ের কাঠগোলাপ গাছটা ফিরিয়ে দেওয়া উচিত। আন্টি ফিরিয়ে দিলে সে অবাক গলায় বলল। তোমার কি হয়েছে প্রত্যাশা? নিলয় ওই দিন ছাদে তোমারে কিছু বলছিল, তারপর থেকে তুমি আর যাও না আমার কাছে। হ্যাঁ, আমি হেসে বললাম, না আন্টি, আসলে ওই যে বলেছিলাম না, কিছু সাবজেক্টে আমার দুর্বলতা আছে, সেগুলোর জন্য এক্সক্লুসিভ নোটস দিয়েছে। আন্টি সরল মনে বিশ্বাস করলেন। আবারও ছেলের গুণকীর্তন শুরু করলেন। আমি চুপচাপ শুনে গেলাম। আন্টি নিশ্চয় বলতে পারে অনেক ভালো লাগে, তাই যতক্ষণ থাকলেন ততক্ষণ শুধু ছেলের সুনামি করলেন। যাওয়ার সময় বলে গেলেন। প্রত্যাশা শোনো, সামনের সপ্তাহে নীলুর বন্ধুরা আসবে, এখানে নাকি ঘুরতে আসবে। আমি আস্তে করে বললাম, আচ্ছা।
আন্টি কাঠগোলাপ গাছ নিয়ে চলে গেলেন, যদিও নিতে চাননি। আমি বলেছি যে আন্টি, আমি নিজেই নিজের যত্ন নিতে পারি না, কাঠগোলাপ গাছের যত্ন কি করে নেব বলুন। আন্টি হাসলেন। এর পরের দিন আন্টি কাঠগোলাপ গাছ সমেত ফেরত এলেন, বললেন, নীলু বলছে এটা তোমাকে যখন দিয়েছে তখন আর ফেরত নেবে না, তাই নিয়ে এলাম। আমি কিছু বললাম না। মা ওখানে বসা ছিল, তাই কথা আর এগোয়নি। তবে মা জেরা করেছেন ঘটনা জানার জন্য। আমি দীর্ঘশ্বাস ফেলে মাকে বললাম যে আমি নিলয়কে খেয়ে পেয়েছি বলেই নিলয় আমাকে কথা শুনিয়েছে, বিস্তারিত কিছু বলিনি। অবশ্য মা এরপর আর কিছু জিজ্ঞেস করেনি, শুধু বলেছে কথা বলিস না তো ওই ছেলের সাথে, পড়াশোনায় ভালো বলে একটু বেশিই দেমাক। দেখলি না সেদিন কিভাবে তোর বাবাকে নালিশ করলো। আমি শুধু হাসলাম, মনে মনে বললাম, মা, তোমার মেয়ে কী করেছে সেটা জানলে আর এই কথাগুলো বলতে পারতে না। 2-3 দিন পরের ঘটনা। আমি বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হবার পরপর শুরু হলো বৃষ্টি। এমন একটা জায়গায় বৃষ্টি শুরু হলো যেখানে রিক্সা পাওয়া মুশকিল। ভেজার ভয়ে দৌড়ে দোকানের ছাউনিতে যাবার সময় জুতোটা গেল ছিঁড়ে। ছেঁড়া জুতো পরে হাঁটতে গিয়ে বেকায়দায় পা কেটে গেল। এদিকে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে, এই অবস্থায় কলেজে যাওয়াও সম্ভব না। বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম মনে মনে, কিন্তু বাসায় ফিরতে হলেও রিক্সা নিতে হবে, তাই অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি একটা রিক্সা এসে থামলো। নিলয় সেই রিক্সা থেকে নেমে আমাকে বলল, প্রত্যাশা বাসায় যাবে? তাহলে রিকশায় উঠে পড়ো। ইটস ওকে, আমি ম্যানেজ করতে পারবো। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না। আমার সমস্যা নেই এভাবে দাঁড়িয়ে থাকতে। নিলয় আমার পায়ের দিকে তাকালো, আঙ্গুল থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সেটা দেখে বলল, ঠিক আছে, তুমি একাই রিকশায় যাও, আমি তোমার সাথে যাব না। হ্যাঁ। আমি বললাম, আমি বাসায় যাব না, কলেজে যাব। এই বলে বৃষ্টির মধ্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। নিলয় সম্ভবত ফলকহীন চোখে আমার দিকে তাকিয়েছিল। বৃষ্টিতে ভিজে পায়ে ব্যথা নিয়ে যখন বাসায় ফিরলাম, তখন দেখলাম নিলয় মাত্র বাসার গেটে নেমেছে। আমাকে দেখে বিস্মিত চোখে একবার তাকালো। আমি সেই দৃষ্টি উপেক্ষা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরে উঠলাম। পেছুতে নিলয় তাকিয়েছিল হয়তো। আমি একবারও পিছু ফিরে দেখলাম না। পায়ে ব্যথা নিয়ে নাজেহাল অবস্থায় কাটলো কয়েকটা দিন। অসময়ে বৃষ্টির পানি গায়ে লাগায় জ্বর জ্বর ভাবও হয়েছে, তাই বাসা থেকে একদম বের হলাম না। আন্টি এলেন খোঁজ নিতে, সবসময়ের মতো গল্প করে আবার চলে গেলেন। 2-3 দিন পর আন্টি এক বিকেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, এই প্রত্যাশা, এখন তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। শোনো, রাতে কিন্তু তুমি আমাদের বাসায় খাবে। নীলুর বন্ধুরা এসেছে, ওদের জন্য টুকটাক রান্না বান্না করবো, বুঝলে? তুমিও এসো। সেই বৃষ্টির দিনের পর নীলার সাথে আমার আর দেখা হয়নি। ভেতরে ভেতরে চাপা কষ্ট থাকলেও সেটাকে সয়ে নিতে চেষ্টা করছি। আন্টি কে এড়িয়ে যেতে পড়লাম। না আন্টি, হ্যাঁ, আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আমাকে বাদ দিন না। কিন্তু আন্টি নাছোড়বান্দা, সে কিছুতেই ছাড়বে না। বিকেলে অনেকবার বলে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম ঘুমিয়ে ভান করে থাকবো, তবুও নিলয়ের সামনে যাব না। কিন্তু সেইটা সম্ভব হলো না। আন্টি জোর করে নিলয়ের 3জন ছেলে বন্ধু আর 2জন মেয়ে বন্ধু এসেছে। টেবিলে খেতে যেতে বসলাম। তখন ওরা প্রত্যেকেই আমার সাথে হাই হ্যালো বিনিময় করলো। তখন আমি মেয়ে দুটিকে ভালো করে দেখলাম। কি সুন্দর সেজে গুজে আছে, চুলগুলো রিবন্ডিং করে কাঁধ পর্যন্ত ছাঁটা, হাতে ড্রেসের সাথে ম্যাচিং করে নেইল পলিশ লাগানো। ড্রেসিং সেন্স কি ভালো! সবচেয়ে যে জিনিসটা আকর্ষণীয় সেটা হলো কথা বলার স্টাইল। আমি কোনোদিনও এমন হতে পারবো না। মফস্বলে থাকার কারণে কথা বলার ধরনও একটা আঞ্চলিক টান আছে। এইরকমই বই পুস্তকের মতো শুদ্ধ ভাষায় কোনোদিন কথা বলতে পারবো না। আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে এই দুটি মেয়ের মধ্যে ওই মেয়েটা নেই। হয়তো গার্লফ্রেন্ড বলেই মেয়েটাকে বন্ধুদের মাঝে আনেনি। হঠাৎ আমার চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তে লাগলো। আন্টি প্লেটে যে খাবারগুলো দিয়েছে সেগুলো তেমনই পড়ে আছে। একটা খাবারও আমার গলা দিয়ে নামলো না।
নিলয় বন্ধুদের সঙ্গে ব্যস্ত বলে হয়তো আমার দিকে খেয়াল করলো না। আমি উঠে হাত ধুয়ে গেলে আন্টি অবাক গলায় বলল, এ কি প্রত্যাশা, তুমি তো কিছুই খেলে না। ভালো লাগছে না আন্টি? আন্টি আমার ভেজা চোখ দেখে আঁতকে উঠে গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? আমি এসে বললাম, আমার শরীরটা ভালো নেই আন্টি, আমি বাসায় যাই। নিলয় মায়ের উদ্দেশ্যে বলল। কোনো সমস্যা? আন্টি মন খারাপ করে গলায় বলল। দেখ না, এটা শরীরটা ভালো নেই, তাই কিছু খেতে পারলো না। নিলয় আমার দিকে তাকালো, কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখি হলো, গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল। ওই কয়েক সেকেন্ডের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি স্বাভাবিকভাবে নিলয়ের পাশ কাটিয়ে চলে এলাম। দরজার কাছাকাছি যখন আসছিলাম তখন শুনলাম টেবিলে থেমে থাকা আড্ডাটা আবারও জমে উঠেছে। ঘরে এসে বিছানায় শুয়ে শুয়ে একটা কথাই ভাবতে লাগলাম, যে আমি এত বোকা কেন। আমার দেখা জীবন আর নিলয়ের দেখা জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার কাছে জীবনের আনন্দ মানে ফুচকার প্লেট হাতে নিয়ে তেঁতুলের টক দিয়ে মুখে দিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে ফেলা। কিন্তু নিলয়ের জগৎ, আর সেটা না, তার জগৎ আলাদা। জীবনে দেখার ধরনও যেমন আলাদা, তেমনি জীবনের আনন্দও আলাদা। আমার মস্ত বড় ভুল ছিল নিলয়ের প্রেমে পড়াটা। আমার দিনগুলোও কোনোভাবে কেটে যায়। হুটহাট সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা রাস্তাঘাটে নিলয়ের সাথে দেখা হয়ে যায়। কথাবার্তাই তো দূরে থাক, চোখাচোখিও তেমন হয় না। তাছাড়া সামনে পরীক্ষা, তাই কিছু সময় পড়াশোনার মধ্যে কাটে। পড়াশোনা কখনো সিরিয়াস ছিলাম না বটে, তবে একটু একটু সিরিয়াস হতে দেখে মা আর ভাইয়া বেশ অবাক। আর আমি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলে ভালো থাকবো ভেবে একটু একটু পড়ছি। পরীক্ষা হতে সন্নিকটে বলে বিকেলে ম্যাথ কোচিংয়ে যাই। একদিন বিকেলে ছাতা নিয়ে যেতে না থাকায় বৃষ্টিতে আটকে গেলাম। ভাইয়া অফিসের কাছে ঢাকা গিয়েছে, তাই বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তবুও বৃষ্টি থামার লক্ষণ নেই। এদিকে মা চিন্তায় অস্থির। একটু পর পর ফোন করেন। কিছুক্ষণ পর দেখলাম নিলয় রিক্সা নিয়ে এসেছে। রিক্সায় আসার সত্ত্বেও ভিজে গেছে। রিক্সা থেকে নেমে বলল। আঙ্কেল পাঠিয়েছে তোমাকে নেয়ার জন্য, তাড়াতাড়ি চলো। আমি বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠলাম। অহেতুক তর্ক কিংবা জেদ করে লাভ নেই, তাই রিকশায় উঠে গেলাম। এর আগে যেদিন রিকশায় বসেছিলাম সেদিন ইচ্ছে করে নিলয়কে খেপানোর জন্য গায়ে গা লাগিয়ে বসেছিলাম। আর আজ ইচ্ছে করেই দূরত্ব বজায় রেখেছি। আমি একটু দূরে সরে বসায় বৃষ্টির পানি গায়ে লাগছিল। নিলয় বলল। আর একটু ভিতরে চেপে বসো, না হলে তো ভিজে যাবে একদম। আমি সেই কথার কোনো জবাব দিলাম না, আর ভেতরে চেপে বসলাম না। বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে, তাই নিলয়ও আর জোর করলো না। কিছু সময় পর নিলয় বলল। প্রত্যাশা, আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো। আসলে রাগটা স্বাভাবিক, কিন্তু আমার সমস্যা হলো আমি অল্পে রাগি না ঠিকই, কিন্তু যখন রেগে যাই তখন হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পাই। তাই আমার ওই দিনের কথাগুলোর জন্য এক্সট্রিমলি সরি। আমি কোনো উত্তর দিলাম না। রিক্সা চলছে তার গতিতে। ঘুটঘুটে অন্ধকার, মেঘলা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি। আমি আর নিলয় দুজনেই চুপ করে আছি। হঠাৎ নিলয় রিক্সাওয়ালাকে বলল। মামা রিক্সা থামান তো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বলল। ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েন। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। নীলা সেদিন রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছিল এবং পরবর্তী কয়েকদিন তীব্র জ্বরে ভুগেছে। কিন্তু একবারের জন্যেও আমি ওকে দেখতে যাইনি। তবে মায়ের কাছে থেকে খবর পেয়েছি আমার অবস্থা হলো এমন যে তাতেও দেখতেও পারি না, আবার তারে ছেড়ে বাঁচিও না। কাছাকাছি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা সইতে হবে। তাই ভাবলাম দূরে চলে যাব। বাবা মা অনেকদিন আগেই চেয়েছিল বিয়ে করে নিতে, কিন্তু আমি রাজি ছিলাম না বলে ব্যাপারটা আর এগোয়নি। তাই এবার নিজেই রাজি হয়ে গেলাম। মা বাবা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়েছিল। আমি শুধু চেয়েছিলাম যে যা করার পরীক্ষার পরে করবে, তার আগে না। বাবা মা মেনে নিয়েছেন। ভাইয়া যাও একটু আপত্তি ছিল, বাবা মা একটু আপত্তি করছিল, বাবা মা বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে নিয়েছে। বারান্দায় রাখা কাঠগোলাপ গাছটা এখনো আছে। ভেবে রেখেছি বিদায়ের আগে নিলয়কে দিয়ে বলবো, এটা দিয়ে তো আমাদের গল্প শুরু হয়েছিল, তাই এটা দিয়েই না হয় শেষ হোক।
আমার হঠাৎ বিয়ের খবরে আত্মীয়স্বজন প্রতিবেশী সবাই খুব অবাক হলো। নিলয়ের মা তো বিশ্বাসই করছে না যে আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। আমার অবশ্য তাতে কোনো ভাবান্তর নেই। আমি শুধু নিলয়কে ভুলতে চাই। একদিন কোচিংয়ে ক্লাস শেষে আসার পথে ছোট্ট রাস্তার মোড়ে নিলয়ের সাথে দেখা হলো। একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে বসেছিল। আমাকে দেখে বেরিয়ে এসে বলল, প্রত্যাশা শোনো। আমি দাঁড়িয়ে গেলাম। নিলয়ের চোখে চোখ রাখলাম না। নিলয় বলল, তোমার সাথে আমার কথা আছে। বলুন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। নিলয় কি বলতে চাইছে? আমার বিয়ে ঠিক হয়েছে এই খবরটা অন্যদের সাথে সাথে ওরও তো পাওয়ার কথা। তাহলে কি ওই ব্যাপারে কিছু বলতে চাইছে? আমরা দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। বিকেলের আলো তখন মরে গেছে। কিছুক্ষণ পর পর সন্ধ্যা নামবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই নিলয় কিছু বলছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি যেন বলবেন বলছিলেন? নিলয় সে কথার জবাব না দিয়ে বলল, ফুচকা খাবে? আমি বিস্মিত হলাম। বিস্ময়ের ভাব কাটিয়ে বললাম, না। নিলয় আমার দিকে তাকিয়ে বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তুমি না খেলে আমার পাশে বসে থেকো। এর আগে একদিন আমি বসেছিলাম না, আজ তুমি থাকবে। ফুচকা অর্ডার দিয়ে নিলয় এসে আমার পাশের চেয়ারটাতে বসলো। আমি আবারও বললাম, আপনি যেন কি বলবেন? নিলয় একবারও জবাব দিল না। ফোন স্ক্রল করতে লাগলো। আমার এবার খুব মেজাজ খারাপ হলো। সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরতে হবে, অথচ বেটার হাবভাব কেমন গা ছাড়া। ফুচকা এসে গেছে। আমি খাবো না বলছি, তবে আমার জন্য আর অর্ডার করেনি। চূড়ান্ত রকম অভদ্র ছেলে। যাই হোক, তাতে আমার কি আসে যায় ওর কাছে। ভদ্রতা একসেপ্ট করাও বোকামি। আমি যার সাথে ভদ্র হয়েছি সে তো আমার সাথে অভদ্র হবেই। এটাই তো হওয়ার ছিল। নিলয় ফুচকার প্লেট হাতে নিয়ে বসে রইল। আমি গড়িয়ে সময় দেখে বললাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার এই কথা শুনে নিলয় একটু ফুচকা মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথে মুখের রং পরিবর্তন হলো। অতি অখাদ্য মুখে তুললে মুখের রং যেমন পাল্টায় তেমন পাল্টেছে। একটা ফুচকা কোনো মতো গিলে প্লেটটা রেখে টিস্যু দিয়ে মুখ মুছে আমার দিকে তাকিয়ে বলে, লন্ডনের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ওরা পজিটিভ রেসপন্ড করেছে। কথাটা শুনেই আমার গলায় কান্নার দলা পাকালো। কোনো মতে নিজেকে সামলে বললাম, কংগ্রাচুলেশনস। নিলয় আমার দিকে গভীরভাবে তাকালো। তখন সন্ধ্যাবেলা। আমার জীবনে এমন কোনো সন্ধ্যা এর আগে আসেনি, হয়তো কোনোদিন আসবেও না। আমি মনে মনে বললাম, হাল্লা, এই সময়টাকে কি থামিয়ে দিতে পারে না? আমি চোখ নামিয়ে নিলাম। নিলয় ফিসফিস করে বলল, তোমাকে অভিনন্দন। আমি জবাব দিলাম না। চোখের কোণে জল জমে গেছে। প্রাণপণে চেষ্টা করলাম সেটা আড়াল করতে। নিলয় আবারও বলল, শুনলাম তোমার হবু বর নাকি অনেক বড় লোক। আমি চুপ করে থাকলাম। তোমার জন্য ভালো হলো, তুমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো। ইস্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে করলে তোমার অনেক কষ্ট হবে। এই কথাটা আমাকে বেশ আঘাত করলো। ইনডাইরেক্টলি বুঝিয়ে দেওয়া যে আই অ্যাম নাথিং। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি যাচ্ছি। আর একটা কথা, রোজি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ অনলি মাই ফ্রেন্ড। আমি নিলয়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বললাম, হোয়াট এভার। নাও, আই হ্যাভ নো ইন্টারেস্টেড। কথা বলে এক মুহূর্ত অপেক্ষা করলাম না। এই নিলয়কে আমি ঠিক বুঝতে পারছি না। ও আমাকে পছন্দ করে না বলেই জানতাম। তাহলে এত ব্যাখ্যা বিদেশে যাওয়া এসব কেন শোনাচ্ছে? বাই এনি চান্স ও কি আমায় পছন্দ করতে শুরু করেছে? না, সেটা হলে খোঁচা মেরে বলতো না যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি বলে এস্টাবলিশ পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে করছি। মানুষ এভাবে এরকম, কিন্তু তার সাথে ঘটে আরেক রকম। আমার জীবনটাও এক মুহূর্তে বদলে গেল। নীলার কথায় সেদিন এত খারাপ লাগলো যে আমি অনেকক্ষণ কেঁদেছিলাম। সেটা খেয়াল করেছিল ভাইয়া। ভাইয়ার সাথে আমার বয়সের অনেক বেশি ডিফারেন্স ছিল বলেই সে আমাকে বাবা মায়ের মতো স্নেহ করত। আমাদের সম্পর্ক মোটেও বন্ধুর মতো ছিল না। কিন্তু ভাইয়া সেদিন প্রথমবার আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছিল। আমাকে কাঁদতে দেখে ভাইয়া প্রথমে যে কথাটা জিজ্ঞেস করেছিল সেটা হলো, ছেলেটা কে প্রত্যাশা? আমি নিজেকে সামলাতে পারলাম না।
ভাইয়াকে জড়িয়ে ধরে আপোষ নয়নে কাঁদতে লাগলাম। ভাইয়া পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে সবটা খুলে বল প্লিজ। আমি তোকে অবশ্যই হেল্প করব। বাবা মাকে যে করে হোক ম্যানেজ করবই। আমি নিজেকে সামলে বললাম, সেটা সম্ভব না ভাইয়া, কারণ ব্যাপারটা শুধু একতরফা। ছেলেটার নাম তো বল। নিলয়। আমিও আন্দাজ করেছিলাম, কিন্তু সমস্যাটা কোথায়? তারপর আমি নিলয়ের সহ ব্যাপার খুলে বললাম। সব শুনে ভাইয়া বলল, নিলয়ের উপর জেদ করে তুই বিয়ে করতে চাচ্ছিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভাইয়া বলল, তুই কি পাগল? আমি নিলয়কে ভুলতে চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু কাছাকাছি থেকে সেটা সম্ভব না। তাই বলে বিয়ে করতে হবে? বিয়েটা কি পুতুল খেলা? তুই এত গাধা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক ফোঁটা বুদ্ধিও বাড়েনি তোর। তাছাড়া আর কি করব? অনেক কিছু করার ছিল। নিলয় যোগ্যতাটা নিয়ে প্রশ্ন তুলেছে, তাই কিছু একটা করে দেখিয়ে তো দিতে পারিস। আমি ভাইয়ার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম। ভাইয়া বলল, এইসব বিয়ে বিয়ে খেলা একদম বন্ধ। তুই ঢাকায় যাবি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে হস্টেল থেকে পড়াশোনা শুরু করবি। কিন্তু আমার তো 1 বছর নষ্ট হয়ে যাবে। ভালো হবে, হলে হবে। 1 বছর নষ্ট করে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে নষ্ট করবি 1 বছর। আমার কাছে ভাইয়ার কথাগুলো এত ভালো লাগলো, খুশিতে আমি কেঁদে ফেললাম। ভাইয়া আমার হাতে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, মানুষ চাইলে সব পারে, তুইও পারবি। চেনা গণ্ডির বাইরে গেলে অনেক মানুষের সাথে দেখা হবে, হয়তো নিলয়ের চেয়েও ভালো কাউকে পাবি। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললাম। নিলয়ের চেয়ে ভালো কাউকে পেলেও নিলয়কে তো আর পাবো না। ভাইয়া বাবা মাকে ম্যানেজ করলো, একমাত্র মেয়েকে বাবা মা দূরে পাঠাতে কোনোভাবেই রাজি না। তবুও ভাইয়ার যুক্তির কাছে হার মানলেন। আমিও মাকে বললাম, মা, জীবনকে একবার আমি সুযোগ দিতে চাই। যদি হেরে যাই তবে তোমাদের কাছেই ফিরবো। তোমরা যা করতে বলবে তাই করব। অবশেষে মা বাবা রাজি হলেন। ভাইয়া প্রাইভেট হোস্টেলের লিস্ট বুকিং, ইউনিভার্সিটির ভর্তি ফর্ম সব কিছুই তাড়াতাড়ি করে ফেললেন। হাতে সময় খুব কম, তাই টুকটাক গোছগাছ চলছে। এতদিনে সবাই জেনে গেছে যে আমার বিয়ে ক্যান্সেল। একদিন ঘটা করে কলেজ থেকে বিদায় নিয়ে এলাম। বেফাঁস কথা বলা অভদ্র আমি যে এত বন্ধু বান্ধব সেটা এতদিনে টের পেলাম। সবাই কি ভীষণ মন খারাপ করেছে আমি চলে যাব বলে। আমারও ভীষণ খারাপ লাগছে চেনা গণ্ডি ছেড়ে দূরে যেতে। তবুও কিছু করার তো নেই। যাবার আগের দিন আন্টির সাথে দেখা করতে গেলাম। হড়বড় করে কথা বলা আন্টি মন খারাপ করে চলে গেল। বলল, তোমার কথা যে আমার বড্ড মনে পড়বে প্রত্যাশা। আমি 2 চোখ ভর্তি জল নিয়ে বললাম, আন্টি, আমি রোজ আপনাকে ভিডিও কল দিয়ে বকবক করব। আন্টি বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে ফেললেন। অথচ এই মানুষটার সাথে মোট কয়েক মাসের পরিচয় আমার। আমি আন্টিকে শক্ত করে ছড়িয়ে ধরলাম। ছুটি পেলেই চলে আসবো তো আন্টি। আন্টি বলল, নীলুটাও চলে যাবে। ছেলে মেয়েগুলো দূরে গেলে ভালো লাগে বলো। আমি আর কিছু বললাম না। নিলয়ের সাথে দেখা করতে যখন গেলাম তখন নিলয় বারান্দায় গাছে পানি দিচ্ছিল। আমি কাঠগোলাপ গাছটা নিলয়কে দিয়ে বললাম, এই যে নিন। আমি তো আর থাকছি না, যে কে যত্ন নেবে, তার সে আপনার জিনিস আপনার কাছেই থাকুক। নিলয় আমার দিকে তাকিয়ে বলল, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আপনার যাবার কি খবর? নিলয় এই প্রশ্নের উত্তর দিতে সময় নিল। আমার কাছাকাছি এসে চোখে চোখ রেখে বলল, আমি চলে গেলে খুশি হবে খুব। আমার খুশিতে কি আসে যায়, আমি নিজেই তো থাকছি না। নিলয় কোনো কথা বলল না। আমিও নিলয়ের চোখের দিকে অপলক তাকিয়ে রইলাম। আবার কবে দেখবো কে জানে। আমি নিলয়ের কাঠগোলাপ গাছের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বললাম, আমি একবার কাউকে কোনো জিনিস দিলে তা আর ফেরত নেই না, এটাই আমার ক্যারেক্টার। আমি হেসে ফেললাম। হাসি থামিয়ে বললাম, আমার আবার স্বভাব হলো সবার কাছ থেকে সব কেড়ে নেবার। আমাদের বাসায় এর আগে যারা এসেছে তাদের সবার কাছ থেকে আমি কিছু না কিছু এমনি করে কেড়ে নিয়েছি, আবার পরে ফেরতও দিয়ে দিয়েছি। এটা হলো আমার ক্যারেক্টার। নিলয় আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, হঠাৎ ঢাকা যাচ্ছ যে? পড়াশোনাটাই এবার সিরিয়াসলি নেব ভাবছি। লাইফে সব কিছু তো হেলাফেলাই খুঁজেছি, তাই ভাবলাম সুযোগটা আর সময় যেহেতু আছে একটাবার চেষ্টা করে দেখি। নিলয় ঠোঁট উল্টে ভ্রু নাচিয়ে বলল, গুড ডিসিশন। তা হঠাৎ এই বোধোদয়?
এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব জরুরি? অবশ্যই না। আপনি পারলেই আমি ক্ষমা করে দিবেন। নিলয়ের চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর বিচিত্র ভঙ্গিতে হাসলো। এই হাসির অর্থ আমি বুঝলাম না, তবে নিলয়ের হাসি মুখে আমি মুগ্ধতার মতো দেখলাম। আমার সবকিছু এলোমেলো লাগছে। নিলয়ের সঙ্গে বেশিক্ষণ থাকা যাবে না। আমি নিলয়কে বললাম, আমি আজ আসি নিলয়। নিলয় বলল, অ্যাগেইন উইশ ইউ বেস্ট অফ লাক। সেম টু ইউ। এই ছিল নিলয়ের সাথে আমার শেষ দেখা। পরদিন সকালে কাঁদতে কাঁদতে আমার শহর ছেড়েছিলাম। কাঠগোলাপ গাছটা নিলয়ের বাসাতেই রয়ে গেছে, আমার আর আনা হয়নি। একবার মনে হয়েছে নিয়ে আসি, স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর মনে হলো কি দরকার, মানুষটা যেহেতু কাছের কেউ না, তখন কি দরকার তার স্মৃতি জমিয়ে রাখা। কিন্তু শহরে, নতুন শহরে আমার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। যেখানে জীবনটা ৯টা ১০টা পর্যন্ত ঘুমিয়ে প্রায় ক্লাস মিস করেছি, সেখানে আমার ঘুম ভেঙে ভোর ৬টায়। আমার ২ রুমমেট দিবা আর আশার সাথে ইতিমধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ইউনিভার্সিটিতে ক্লাসও করছি রেগুলার। বাবা ভাইয়া নিয়ম করে দেখতে আসেন। মা চাইছিলেন ঢাকা এসে আমার সঙ্গে থাকবেন, কিন্তু আমি সেটা চাইলাম না। নিজের জগৎটা একা একা একটু সাজাই। জাদুর শহরে আমি অল্প দিনের মধ্যেই অভ্যস্ত হয়ে গেলাম। মোটামুটি অনেকগুলি বন্ধুও জুটে গেছে। সকালে উঠে ব্রেকফাস্ট করেই ইউনিভার্সিটিতে যাই, লাইব্রেরিতে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিই, হস্টেলে ফিরে পড়াশোনা করি। এর বাইরে আরেকটা কাজ করি, সেইটা হলো নিলয়ের টাইমলাইন্সটা রোজ একবার করে ঘুরে আসি। আমার অ্যাকাউন্ট থেকে ব্লক দেওয়া বলে ফেক অ্যাকাউন্ট থেকে দেখি। মাস দুয়েক পরের ঘটনা, এক সকালে আমাকে খাবার দেওয়া হলো যে একজন আমার সাথে দেখা করতে এসেছে। বাবা কিংবা ভাইয়া প্রতি সপ্তাহেই আমার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেটা আমাকে ফোন করে জানায়। তাই আমি একটু অবাক হলাম, কে আসতে পারে। মোটামুটি রেডি হয়ে নিচে আসলাম, কিন্তু নিচে সে আমার জন্য চমক অপেক্ষা করছিল। সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নিলয় দাঁড়িয়ে আছে গেটের সামনে, একটা চকলেট কালারের শার্ট পরা, চুলে জেল দেওয়া, খোঁচা খোঁচা দাড়ি। নিলয়কে দেখে আনন্দে বুক কেঁপে উঠল আমার। আমি বিস্মিত গলায় জিজ্ঞেস করলাম, আপনি? নিলয় হাসলো, মাতাল করা এই হাসি আমি প্রথম দেখলাম। নিলয় বলল, তোমার কাছে বিদায় নিতে এলাম, কাল দেশ ছাড়ছি তো। শুধুমাত্র এই কথাতেই আমার চোখে পানি এসে গেল। এর কোনো মানে হয় না। যাকে ভুলে যাবার জন্য এত কিছু, তার জন্য এখনো অল্পতেই চোখে পানি এসে যাচ্ছে। নিলয় বলল, চলো কোথাও ঘুরে আসি। আমি বলতে চাইলাম যে আমার ক্লাস আছে, কিন্তু বলতে পারলাম না। নিলয়ের পিছু পিছু হাঁটতে লাগলাম। রিকশার পাশে ২জন বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমি একটু দূরে সরে বলেছি, যেন নিলয়ের গায়ে গা না লাগে। নিলয় সেটা দেখে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা, আপনার রিক্সাটা একটু ছোট হয়ে গেছে। আপনার রিক্সাটা প্রেমিক প্রেমিকাদের জন্য, আমজনতাদের জন্য না। এরপর থেকে রিক্সায় শুধু প্রেমিক প্রেমিকা ওঠাবেন। আমি আর চোখে নিলয়ের দিকে তাকালাম। নিলয় নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। একটা জায়গায় রিকশা থামিয়ে বলল, আসো, আজ তোমাকে দুনিয়ার বেস্ট ফুচকা খাওয়াবো। আমি একটু হাসার চেষ্টা করলাম। আমি সরাসরি নিলয়ের দিকে তাকাতে পারছি না, তাই সবসময় নিচের দিকে তাকিয়ে থাকছি। কখন যেন আমার আবার চোখের জল দেখে ফেলে। ফুচকার অর্ডার দিয়ে আমাকে বলল, তোমার দিনকাল কেমন চলছে? ভালো। বাহ, বা তোমাকে সিরিয়াস হতে দেখে ভালো লাগছে। আমি বিড়বিড় করে বললাম, আমি সিরিয়াস হলে তোর কি শালা? কে বলেছে তোকে এখানে আসতে? নিলয় স্পষ্ট শুনতে পেল না, তাই বলল, কিছু বললে? না। কিছু একটা তো নিশ্চয়ই বিড়বিড় করছিলে। হ্যাঁ, বলছি যে সিরিয়াস পড়াশোনা করছি, যেন এস্টাবলিশ একটা জামাই পাই। নিলয় হো হো করে হাসলো, বলল, বাহ, তুমি তো বেশ জ্ঞানী। মানে? মানে ভবিষ্যতে ভাবনাই তো জ্ঞানীর কাজ, তাই না? আমি জবাব দিলাম না। ফুচকার প্লেট এসে গেছে। নিলয় নিজের জন্য ফুচকা অর্ডার করেছে। আমি বললাম, আপনি তো ফুচকা খান না। নিলয় ফিসফিস করে বলল। ফুচকা এখন আমার প্রিয় হয়ে গেছে। আমি অবাক চোখে নিলয়কে দেখতে লাগলাম। নিলয় ফুচকা মুখে নিচ্ছে, আমি যে তাকিয়ে দেখছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
ফুচকা শেষ করে বলল, বিলটা তুমি দিয়ে দাও, এর আগে আমি একদিন খাইয়েছিলাম না, সেটা শোধ করে দাও, তাহলে আর ঋণ থাকবে না। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। বেটা শেষ সময়টাতেও আমাকে জ্বালিয়ে যাবে। এরপর গেলাম আইসক্রিম খেতে। আগে একদিন আইসক্রিম খেয়েছিলাম, তারপর আবার রিকশায় উঠলাম। রিকশায় উঠে নিলয় আবারও গম্ভীর হয়ে গেল। হাব ভাব দেখে মনে হলো যে মেরে ধরে জোর করে রিকশায় বসানো হয়েছে। গেটের সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল, ভালো থেকো। আমি কিছু বলতে পারলাম না। কান্নার ধমকে গলা দিয়ে কথা বের হচ্ছে না। শয়তানটা কি একবারও বলতে পারতো না, প্রত্যাশা, আমি তোমাকে পচা পচা কথা শুনিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, তাই তো ছুটে এলাম। এই কথাগুলো বললে কি আমি ক্ষমা করে দিতাম না? নিশ্চয় দিতাম। ভালোবাসার চেয়ে বড় কিছু পৃথিবীতে আছে? এইটুকু ক্ষমা তো করাই যেত। কিন্তু শয়তানটা, তার কিছু বলার নাই। এত খারাপ একটা মানুষ। আমি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বললাম, হে আল্লাহ, আমি এই পৃথিবীতে সবচেয়ে শয়তান ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। এখন এই পাপীকে ক্ষমা করে তার মনে থেকে শয়তানটাকে ভুলিয়ে দাও। নিলয় চলে গেলে আমার আমার কয়েকটা দিন কিভাবে গেল সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। অনেক দিন এমন হলো, প্রাইভেট ও ইউনিভার্সিটি পড়ার চাপে সিধা হয়ে গেলাম। আবারও শুরু করলাম শহরের যান্ত্রিক জীবনে ছোটাছুটি। একদিন ব্যাগে একটা কাগজ খুঁজতে গিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া একটা কাগজ পেলাম। ঝুড়িতে ফেলে দেবার জন্য রেখে দিলাম। অন্যান্য কাগজ করলাম। রাতে বিছানা ঝাড় দিয়ে গিয়ে সেই কাগজটা আবারও দেখে চোখে পড়লো। ফেলে দিতে গিয়ে কিভাবে যেন কাগজটা খুললাম। দেখি তো, এতে কি লেখা? শোনো মেয়ে, আমার জিনিসপত্রের জন্য আমার খুব মায়া। একটু খারাপভাবে বলতে গেলে আমি ভীষণ হিংসুটে ছেলে। আজ পর্যন্ত কখনো কাউকে একটা পেন্সিল ইরেজার পর্যন্ত ধারও দেইনি। সে আমি তোমাকে আমার প্রিয় কাঠগোলাপ দিয়েছিলাম, আর তুমি সেটা ফিরিয়ে দিলে। ফিরিয়ে দিলেই বা কেন, আমি ফেরত নেব। বারান্দার সবগুলো গাছ তোমায় দিয়ে গেলাম, আমার প্রিয় জিনিস, আমার প্রাণের চেয়েও দামি, তাই ওগুলোর যত্ন নিও। নীলয়ের সাথে আমার শেষ দেখা হয়েছে 4.5 বছর আগে। হে যে যাবার আগে আমায় নিয়ে রিকশায় করে ঘুরে ফিরে হোস্টেলের গেটের সামনে নামিয়ে দিয়েছিল, সেই শেষ দেখা। হ্যাঁ, তারপরে আর দেখা হয়নি। এই 4 বছরে আমি নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছি। প্রজাপতির মতো উড়ে বেড়ানোর জীবন ছেড়ে অন্য এক জীবনে পা রেখেছি। একজনের উপরে জেদ করে সেই একজন সেই দিনও আমার কাছে যেন ছিল, আজও তেমনই আছে। না, আমি ভুলতে পারিনি, অথচ ভুলে যাবার জন্য কত কী না করেছি সেটা ভেবে আনমনে নিজে নিজে হাসি। অনেকদিন শুরু হতো চরম ব্যস্ততায়, তবুও সেই ব্যস্ততার মাঝে একটা সময় কাটতো নিলয়ের টুকরো স্মৃতিগুলো নিয়ে। খুবই অল্প সময়ে আলাপে এরকম যে হতে পারে সেটা কেউ বিশ্বাস করতেই চায় না। আমরা যারা ক্লোজ তারা বলে দেখ গিয়ে নিলয় হয়তো অন্য কোনো মেয়েকে মন দিয়ে বসে আছে। এসব টুকটাক প্রেম বাচ্চাকালেরই চলে। তুই শুধু শুধু ওকে ভেবে সময় নষ্ট করছিস। আবার কেউ কেউ খোঁচা মেরে বলতো, তোমাদের গল্প তো পুরোই ফিল্ম। আমি তাদের কিছু বলি না। আমার ভালো লাগে নিলয়কে ভাবতে। মন বলে নিলয় একদিন সত্যিই আসবে। সে আমাকে ভালো না বাসলেও পছন্দ যে করে সেটার ক্লু দিয়ে গেছে। আর সেটুকুও পুঁজি করেই আমি অপেক্ষায় আছি। নিলয় চলে যাবার পর আমি ওর সাথে যোগাযোগ করিনি। আমি ওর চিরকুট হাতে পেয়ে অপেক্ষা করছিলাম যে ও হয়তো নিজে থেকেই আমাকে ফোন করবে, কিন্তু সেটা করেনি। আমি ওর দ্বিতীয়বার বেহায়া হতে পারলাম না। তবু আমার দিন শুরু হয় এবং শেষ হয় নিলয়ের অ্যাক্টিভিটি দেখে। তার গলার স্বর না শুনলেও হাসি মুখখানি ছবিগুলো দেখে সন্তুষ্ট থাকতাম। অপেক্ষা করতাম যে নিলয় একদিন হুট করেই ফোন করবে কিংবা যোগাযোগ করবে, কিন্তু কোনো রকম কোনো কিছুই ঘটলো না। ছুটোছুটি বাড়িতে লেগে গেল আন্টির কাছে। জানতে পারলাম যে নিলয় ভালো আছে। আন্টি সবসময়ের মতোই ছেলের প্রশংসায় পঞ্চমুখ। নানান ধরনের গল্প করতেন। একবার বললেন, এই প্রত্যাশা, নীলুকে একটা বিয়ে দিলে কেমন হয়? একটা লাল টুকটুকে বউ আসবে। আমি হেসে বললাম, ভালোই হবে, আপনি একটা মেয়ে পেয়ে যাবেন। আন্টি খুশি হন।
একটু পরেই আবার বললেন, এই প্রত্যাশা, নীলুর কি কোনো পছন্দ আছে? জানো কিছু? না আন্টি, সেসব কি করে জানবো? তোমাকে কখনো বলিনি। না আন্টি, আমার সাথে তো অল্প কয়েক মাসের আলাপ ছিল, এতটা ঘনিষ্ঠতা ছিল না। আন্টি অবাক হয়ে বলল, কি বলো? নীলু তো তোমাকে খুব পছন্দ করতো। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আন্টি এসব কি বলছে? আমি যে আন্টিকে কথা আরেকবার জিজ্ঞেস করব সে সাহস হয় না। চোখ জ্বলতে শুরু করে। মনে মনে বলি, আমারও তো তাই মনে হয়েছিল আন্টি, কিন্তু আপনার ছেলে তো। পরের বার যখন ছুটিতে বাড়ি গেলাম তখন শুনলাম আন্টি আঙ্কেল বাসা ছেড়ে দিবেন। মায়ের কাছে কারণ শুনলাম যে তাদের বাড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই ফিরে যাচ্ছে। এই ঘটনা শুনে আমার অবচেতন মন বলল, নিলয়কে তুই হারিয়ে ফেলেছিস প্রত্যাশা। এরপর আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। আন্টির সাথে দেখা হলো। আন্টি বললেন, প্রত্যাশা, লাল টুকটুকে বউয়ের স্বপ্ন তো শেষ। নীলু তো দেশে ফিরতে চাইছে না, ওখানে নাকি সেটেলড হয়ে যাবে। আমার শরীর খারাপ হতে শুরু করে। কাঁপা কাঁপা গলায় বললাম, কেন ফিরবে না আন্টি? আরে ওখানে খুব ভালো অপরচুনিটি পেয়েছে যে, আমাদেরও নিয়ে যাবে বুঝলে। তোমার আঙ্কেল অবশ্য গাইগুই করছে না যাবার জন্য, কিন্তু আমি বলেছি যে যাবই। বছরে 6 মাস না হয় দেশে এসে থাকবো। আন্টি হড়বড় করে কথাগুলো বলে যাচ্ছে, তার গলায় খুশি উপচুপচুপ পড়ছে। আমি আর কিছু বললাম না। আন্টিরা চলে গেলেন। নিলয়ের গাছগুলো আমার অনুরোধে রেখে গেলেন। কিছু গাছ এখনো আমার বারান্দায় রয়ে গেছে। বাড়িতে এলে ওগুলো দেখে আমার বুকটা হু হু করে ওঠে। আন্টির ভাষ্যমতে নিলয় যেহেতু ওখানেই থেকে যাবে, তাই লাল চুলওয়ালা কাউকে বিয়ে করে নেবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে নিলয় ঠিকই ফিরে আসবে। আর কোনো এক কমলা রোদের বিকেলে এসে বলবে, চলো প্রত্যাশা, ফুচকা খেয়ে আসি। তুমি না খেলেও আমার পাশে বসে থাকবে। রিকশায় গায়ে গা লাগিয়ে বসার জন্য খটখট কিছু একটা লাগবে। কিন্তু সেই দিনটা কবে আসবে আমি জানি না। যতটুকু আশাই ছিল তাও ছেড়ে ঘুরে বালি হয়ে গেল যখন নিলয়ের অনলাইন অ্যাক্টিভ পেলাম না। অ্যাকাউন্ট ডিজেবল প্লাস নতুন আইডি নেই। আমার ভালো থাকার রসদটুকুও শেষ হয়ে গেল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি শুরু করেছি। এই চাকরিতেও বাবা মায়ের ঘোর আপত্তি। পড়াশোনা করতে চেয়েছে, ঠিক করতে দিয়েছে, কিন্তু চাকরি যেন না করি বাবু। তাদের ভাষ্যমতে তাদের অনেক আছে, তবুও কেন চাকরি করতে হবে? আমি বললাম, আমার একটা নিজের আইডেন্টিফিকেশন থাকুক। এত কষ্ট করে পড়াশোনা করেছি, সেটা বৃথা কেন যাবে? ভাইয়া ফুল সাপোর্ট করলো এখানেও। ভাইয়ার বউ মানে আমার ভাবিও আমাকে সাপোর্ট করলো। চাকরি জীবনে কয়টা মাস কাটতেই বাবা মায়ের বিয়ের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেল। তাদের স্পষ্ট কথা হলো, পছন্দ থাকলে সেটা বলে দাও। আমার উত্তর ছিল, এখন নয় পরে। মায়ের এই ঘ্যান ঘ্যান ভাঙা রেকর্ডের মতো দিন রাত কানের কাছে বাজতেই লাগলো। আর আমিও ধৈর্য ধরে শুনতে লাগলাম। একবার ভাবে জিজ্ঞেস করলো, নীলের জন্য আর কত অপেক্ষা করবে প্রত্যাশা? আমি উত্তর দেই না, চুপ করে থাকি। আন্টি চলে যাবার পর আমি ইচ্ছে করেই যোগাযোগ করিনি। খানিকটা অভিমানও ছিল, আর বাকিটা ছিল ইগো। বাবা মায়ের চাপে পড়ে একবার পাত্রপক্ষের সাথে দেখা করতে গেলাম। পাত্র পক্ষ বললে ভুল হবে, শুধু পাত্রের সঙ্গে। ভদ্রলোকের নাম আদিব। কানাডা থেকে এমবিবিএস করে ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে ব্যস্ত। ভদ্রলোকের নিজের কোনো পছন্দ নেই, তাই বাবা মায়ের পছন্দে বিয়ে করবে। ওনার সাথে কথা বলে বোঝা গেল উনি ইন্টারেস্টেড, কিন্তু আমার দিকে থেকে আমি ক্লিয়ার বললাম যে আমার পক্ষ থেকে বিয়েটা করা সম্ভব নয়। ভদ্রলোক স্বাভাবিকভাবে নিলেন, বললেন জোর করবেন না। তবে কারণটা কি বয়ফ্রেন্ড ইস্যু নাকি অন্য কিছু? আমি প্রথমে বলতে চাইছিলাম না, পরে ভাবলাম যে কথাটা বলে দেওয়াই ভালো। কারণ না হলেও ব্যাপারটা না ওনার জন্য ইনোসেন্ট, ওনার জন্য ইনসাল্ট। উনি তো হয়তো ভাববেন যে ওনাকে পছন্দ হয়নি। আমি ওনাকে নীলয়ের সব কথা খুলে বললাম। সব শুনে উনি গম্ভীর গলায় বললেন, আপনার কি মনে হয় উনি আপনার কাছে ফিরবে? হ্যাঁ মনে হয়, কারণ সে আমাকে যথেষ্ট ক্লু দিয়ে গেছে। তাহলে এতদিনেও ফিরছে না কেন? 4.5 বছর কিন্তু লং টাইম। কেন ফিরছে না সেটার যেমন কোনো লজিক নেই, তেমন ফিরবে সেটারও লজিক নেই। আচ্ছা, বুঝলাম। ধন্যবাদ আপনাকে আমাকে বোঝার জন্য।
কিন্তু প্রত্যাশা আমার মনে হয় আপনি যেমন ইগোর জন্য তার সাথে যোগাযোগ করছেন না, তেমন সেও করছে না। হতে পারে। আপনার কি মনে হয় না ইগো দূরে সরিয়ে তার সঙ্গে যোগাযোগ করা? মনে হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার আমি তোর কাছে বেহায়া হতে পারলাম না। আদিব সাহেব হেসে বলল, উনিও হয়তো মনে মনে এটাই ভাবছে। মানে? মানে উনি যখন আপনার জন্য কিছু একটা ফিল করেছিল তখন কিন্তু আপনার কাছে ফিরে এসেছিল। আপনি তখন অভিমানের পাহাড় তুলে রেখেছিলেন, তাই সেটা বুঝতে পারেননি। আপনার অভিমান এতটাই প্রখর ছিল যে আপনি বুঝেও বুঝতে চাননি। আমি চুপ করেই রইলাম। উনি আবারও বললেন, আপনার অভিমান ভেঙেছে আপনি যখন ওই চিরকুটটা খুঁজে পান তখন, তাই না? আমি মাথা নাড়ালাম। এই চিঠিটা আপনি যদি আগে পেয়ে যেতেন তাহলে আপনার গল্পের এন্ডিংটাও আরও আগে পেয়ে যেতেন। মানে? মানে আপনার অভিমান ভেঙে যেত আর কি। প্রত্যাশা, শুনুন, ভালোবাসা হলো চমৎকার একটা সাবজেক্ট, যেখানে এক মুঠো মায়া, এক চিমটি চমৎকার অনুভূতি আর খানিকটা মান অভিমান থাকে। সেখানে ইগোকে জায়গা দিতে হয় না। আদিব সাহেব কথাগুলো আমরা খুব ভালো লাগলেও আমি সারা রাত তার কথা ভাবলাম। নিলয় একদিন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। হ্যাঁ, তারপর ক্ষমাও চাইছে এসেছে, কিন্তু আমি যেমন বুঝতে পারিনি তেমন নিলয়ও আমাকে বোঝাতে পারেনি। তাই বলে এতটা রাগ কিংবা ইগো নিয়ে থাকা কি সঠিক? ঠিক না। নিলয়কে তো আমি ভালোবাসি, তাই নিশ্চয়ই আরেকবার বেহায়া হওয়াই যায়। আন্টির যে অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে ছিল সেটাই লাগাতার ফোন করেও পেলাম না। ভাইকে দিয়ে খোঁজ খবর নিয়ে জানলাম আন্টি আঙ্কেল দুজনই হজে গেছেন, তাই তারা আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। জীবনের সবচেয়ে কষ্ট কিংবা মধুর যন্ত্রণায় নাম যে অপেক্ষা, সেটা আর মজ্জায় টের পেলাম। কথাটা দিন কেটে অসহ্য অস্থির হয়ে গেছে মধ্যেই। দিন সাতেক পর আদিব সাহেব একদিন টেক্সট করলেন, লিখলেন, প্রত্যাশা, আই হোপ ভালো আছেন। আপনার সাথে অল্প সময় আলাপ কিংবা কথা বলে এতটুকু বুঝেছি যে আপনি একজন চমৎকার মানুষ। চলার পথে কিছু মানুষকে ক্ষণিকের দেখায় মনে হয় কত আপন। আপনি তেমন একজন, তাই একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছি। কী কাজ করেছি সেটা আপনার ইমেল চেক করলে পেয়ে যাবেন। আপনার অনুভূতি কিংবা প্রতিক্রিয়া কী হবে জানি না, তবে এটা না করলে মন খসখস করতো। আমি মেল চেক করলাম অতি দ্রুত। সেখানে মিশেল রাহেজা নামক বা অবাঙালি অ্যাকাউন্ট থেকে টেক্সট এসেছে। দেয়ার প্রত্যাশা, আমরা আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের গ্রুপে হায়েস্ট মার্কস পাওয়া ছেলেটা তার হতাশা দূর করতে একটা সাধারণ মেয়ের মুখচ্ছবি দেখে। সেই মেয়েটা তুমি। তার ধারণা কোনো একদিন তুমি তাকে চমকে দেবে, আর সেই দিনটা হবে তার জীবনের অন্যতম একটা সুন্দর দিন। কিছুদিন আগে তোমার ব্যাপারে জানতে পেরে আমরা বুঝে গেছি যে সেই দিনটির আর দেরি নেই। তুমি কি একবার সেই ছেলেটাকে ফোন করবে? আমি ইমেলটা অনেকবার পড়লাম। শেষ কবে এতটা ব্যাকুল হয়ে কেঁদেছিলাম মনে পড়ে না। আমি আদিব সাহেবকে ফোন করলাম। ভদ্রলোক কোনো ফোন ধরে অমায়িক গলায় বললেন, তোমার প্রথম ফোনটা তো অন্য কোথাও করা উচিত। আমি কাঁদতে কাঁদতে বললাম, থ্যাঙ্কস আ লট। আর দেরি করো না, এরপর কি করবে সেটা তোমার ভাইয়ের কাছ থেকে জানতে পারবে। আর হ্যাঁ, তোমার বিয়েতে ইনভাইট করতে ভুলে যেও না। অনেক দিন কবজি ডুবিয়ে খাই না। আজ নিলয় আসবে, আন্টি আঙ্কেল এসে গেছে, ভাইয়া তাদের হজে যাওয়ার ব্যাপারটা আমাকে বানিয়ে বলেছে। সেই গল্পটুকু পরে বলি, আগে আমাদের ফ্যামিলির প্রতিক্রিয়া বলে নিই। আমার মা সবটা শুনে বলল, আমি তো আগেই জানতাম যে এইরকম কিছু একটা খিচুড়ি পাকানো হচ্ছে। ছেলেটা খুব ঘুরঘুর করছিল আমার মেয়ের পিছনে। আমার মেয়েটা তো সোজা সরল, এত প্যাচগোজ আমার মেয়ের তো নেই। পড়াশোনা, চাকরি এসবের ভূত তো ওই ছেলেই ঢুকিয়েছে। আমার বাবার রিয়াকশন, ছেলেঘরের পাশে থাকতে হিল্লি দিল্লি কত ঘুরলাম, যুগের চক্রে পড়ে ছেলেমেয়ে দুটো ভালো খেল দেখিয়েছে। আমার ভাইয়ার প্রতিক্রিয়া হলো তার। আমার ভাবি সে আপাতত ব্যস্ত বিয়েতে শাড়ি কি লেহেঙ্গা পরানো হবে সেটা নিয়ে। 1 মাস আগে পার্সোনায় বুকিং দিয়ে রাখার পরেও তার মাথায় হঠাৎ ভূত চাপলো ডিসিশন ওয়েডিং এর। এবার আমরা আন্টি ওরফে হবু শাশুড়ি মায়ের কথা বলি। আন্টি আমাকে দেখেই চিৎকার করে বললেন, এই প্রত্যাশা, একটা জোরে চিমটি কাটো তো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম।
আন্টি বললেন, আরে আমি তো মনে মনে তোমাকেই চাইছিলাম। আমি কপাটে রাগ দেখিয়ে বললাম, কই সেটা তো আপনি কখনো বলেননি। আপনি তো লাল টুকটুকে বউ খুঁজছিলেন নীলুর জন্য। আন্টি আহ্লাদি গলায় বললেন, আরে তুমিও তো লাল টুকটুকে। আঙ্কেল মানে আমার হবু শ্বশুরের মুখে কিছু বলছেন না। আপাতত তার চিন্তা হলো আন্টির আবদার কিভাবে মেটাবেন সেইটা নিয়ে। আন্টি বলেছেন তার ছেলের বিয়েতে হাজারখানেক ফকির মিসকিন খাওয়াতে, কিন্তু আঙ্কেলের ধারণা দেশ উন্নত হয়ে গেছে, ঢাকা শহরে এতগুলো মিসকিন কোথায় পাওয়া যাবে না। নিলয়কে পাড়ার ঘটনা অনেকটা নাটকীয়ভাবে। আমার প্রেমের সবটাই অবশ্য নাটকের মতো। আদিব সাহেব সেই দিন আমার সঙ্গে দেখা করতে ফিরে গিয়ে ভাইয়াকে সবটা বললেন। ভাইয়ার কাছে চিরকুটের কথা আমি বলিনি, আর ভাবিও জানতো না। তাই নীলয়ের সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ঘটলো। এখানেও শয়তান ছেলেটা খুব ভাব নিল, মেইলটা পাঠিয়ে বন্ধুকে দিয়ে নিজেও পাঠায়নি, শেষ পর্যন্ত আমায় বেহায়া বানিয়ে ছাড়লো। আস্ত শয়তান একটা। আমি ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে নিলয়কে ফোন করেছিলাম। নীলয় শুধু হ্যালো বলছিল, আর আমি একটা কথাও বলিনি, পারিনি। কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলেছিলাম। 4.5 বছর পর প্রথম দেখা নিলয়কে দেখে বলল, হাই খোদা, তোমার এই অবস্থা! তোমার জন্য তো রিক্সা অর্ডার করে বানাতে হবে। নর্মাল রিক্সায় তুমি বসলে আমি তো স্পেস পাবো না। আমি চোখ পাকিয়ে তাকালাম। নিলয় হেসে ফেলল, বলল, টেস্ট করে দেখছিলাম যে আগের প্রত্যাশা কিনা। তুমি কেন এসেছেন? তোমার বন্ধুকে পাঠাতে সে এসে বিয়েটা করতো। নিলয় হাসতে হাসতে বলল, তুমি তো দেখছি এখনো খ্যাপাটে আছো। এই মেজাজ কি বাসর অবধি চলবে? আমি নিলয়ের গায়ে মারতে মারতে বললাম, আমি সেটাও তোমাকে বিয়ে করব না। তুমি খুবই খারাপ একটা মানুষ। আই নো, তবে সমস্যা নেই। তুমি তো লেডি ভিলেন। শয়তান ছেলে, আমার এত এত কষ্ট দেয়া তোমার জীবনে ভালো হবে না। কষ্ট তুমিও দিয়েছো, আমিও দিয়েছি শোধবোধ। তাছাড়া আমিও অনেক বেহায় হয়েছি। সো এসব বাদ। আচ্ছা, তুমি যে আমার ব্যাগে চিরকুটটা রেখেছিলে সেটা কখন রেখেছিলে? আইসক্রিম খেতে গিয়ে তুমি যখন ভ্যা ভ্যা করে কাদার জন্য একটু দূরে গিয়েছিলে তখন। আর প্রথম কবে ভালোবাসতে শুরু করলে? যেদিন রোজিকে মেসেজ দেবার জন্য অনেকগুলো বকা দিয়েছিলাম সেদিন। বাসায় যেতেই খুব খারাপ লাগলো। তবে পছন্দ করেছিলাম পায়েস রেঁধে, যেদিন নিয়ে এসেছিলে। ও হ্যাঁ, 1 চামচ খেয়েছিলাম, ভীষণ বাজে হয়েছিল। আমি নিলয়কে খামচি মেরে বললাম, তুমি এত কাহিনী না করে ভালোবাসার কথা কেন বললে না? তুমি তো আগে ফিল করেছিলে, তাহলে তুমি কেন বললে না? হ্যাঁ, আবারও বলতে গিয়ে পচা পচা কথা শুনি। নিলয় আমার কাছাকাছি এসে বলল, শোনো খ্যাপাটে মেয়ে, আমি তোমাকে বৃষ্টির চেয়ে কম আর কাঠগোলাপের চেয়ে বেশি ভালোবাসি। আমি ফিসফিসিয়ে বললাম, প্রিয় বৃষ্টি, আজ থেকে তোমাকে আমি খুব হিংসে করি। নিলয় হেসে ওর নাক দিয়ে নাকটা ঘষে দিল। আমি ফিসফিস করে বললাম, আমি তোমাকে ফুচকার চেয়ে বেশি আর তেঁতুল জলের চেয়ে একটু কম ভালোবাসি। নিলয় আমার কানে আলতো করে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরলাম। শুরু হলো আমাদের আরেকটা গল্প, ভালোবাসার গল্প। এখানে অপেক্ষার পরে যে ভালোবাসাটা পাওয়া যায়, হয়তো তার প্রাপ্তিটা অনেক বেশি। তার আনন্দ, তার ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। অপেক্ষার ফল মিষ্টি হয়, কথাটা আসলেই সত্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য।